আচ্ছা, এখন কেমিক্যাল চেঞ্জের আজকের লেসনটা শুরু করতেছি হচ্ছে কি দিয়ে, সেটা হচ্ছে স্ট্রেংথ অফ অ্যাসিড অ্যান্ড বেস। Strength of acid and base. Okay, strength of acid and base. So far we know that some are strong acid and some are weak acid. Some are strong acid like sulfuric acid, nitric acid, etc. And some are weak acid like ethanoic acid, hydrogen cyanide, hydrogen sulfide, etc. So strong acid যেমন আছে তেমনি weak acid আছে। আচ্ছা, এখন যারা স্ট্রং অ্যাসিড তারা স্ট্রং ইলেকট্রোলাইট, আর যারা উইক অ্যাসিড এরা হচ্ছে উইক ইলেকট্রোলাইট। ঠিক আছে? তো কমন ফিচার যেটা যেটা কমন একেবারেই, সেটা হচ্ছে যে যা কিছু স্ট্রং সবই স্ট্রং ইলেকট্রোলাইট, আর যা কিছুই উইক অ্যাসিড বেস সল্ট সবই হচ্ছে উইক ইলেকট্রোলাইট। আচ্ছা, তো এখন স্ট্রেংথ অফ অ্যাসিড এন্ড বেসের ডেফিনেটলি কি থাকবে, একটা ডিটারমিনিং ফ্যাক্টর থাকবে, মানে অ্যাসিডের কোনটা স্ট্রং কোনটা উইক, ওকে, এন্ড কম্পারেটিভলি কোনটা স্ট্রং কোনটা উইক, তো সেটা এখন স্টাডি করব। ওকে, তো নাও দেখো যে লেট এইচ এ ইজ অ্যান অ্যাসিড। ওকে, এইচ এ ইজ অ্যান অ্যাসিড, এইচ এ কোনো একটা অ্যাসিড। এই অ্যাসিডটা ওয়াটার মিডিয়ামে কি করে, তোমার H3O+ ফর্ম করে আর হচ্ছে A- আয়ন ফর্ম করে। ওকে, তাহলে HA এটা হচ্ছে একটা অ্যাসিড যেটা ওয়াটার মিডিয়ামে কি করে H3O+ প্রডিউস করে এন্ড A- প্রডিউস করে। ওকে, আচ্ছা, এখন এইটাতে যদি আমরা ইকুইলিব্রিয়াম, যেহেতু এটা ইকুইলিব্রিয়াম স্টেটে আছে, তাহলে এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টও থাকবে। আর এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে কে এ। তো এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা হচ্ছে গিয়া কে এ, এন্ড কে এ ইজ ইকুয়াল টু কি হবার কথা তাহলে, প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট, প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট, প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট। ওকে, সো ভেরি সিম্পল, তাহলে কে এ ইজ ইকুয়াল টু এটা হয়। ওকে, এন্ড আমরা তোমার কে এ ইজ ইকুয়াল টু এটাও মেনশন করি যে H3O+ আর হচ্ছে এ নেগেটিভ, আর নিচে হচ্ছে HA। অর্থাৎ তোমরা দেখে আসছো যে আমরা প্রিভিয়াস আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার করতে যেও কিন্তু ওয়াটারের যে কনসেন্ট্রেশনটা, ঠিক আছে, যেটা আনডিসোসিয়েটেড পার্ট, অর্থাৎ ওয়াটারের কনসেন্ট্রেশন ইট রিমেইন কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট থাকে, সেই কারণে এটাকে উইথড্র করা হয়েছে। ওকে, তাহলে কে এ ইকুয়াল টু হচ্ছে এটা, কে এ ইকুয়াল টু হচ্ছে এটা। ওকে, তো এখন এইটার তোমরা যদি সিম্পলিফিকেশন দেখতে চাও, মানে এটার যদি সিম্পলিফিকেশনে যেতে চাও, তাহলে এটা এইভাবেও বলা চলে। ওকে, তো এটা হচ্ছে গিয়ে সিম্পলিফাই করতে যদি চাও, যদি সিম্পলিফাই করতে চাও তাহলে তোমরা যদি মনে করো প্রোটনকে প্রোটন হিসেবেই দেখাতে চাও, প্রোটনকে যদি প্রোটন হিসেবে দেখাতে চাও তাহলে লাস্ট ইকুয়েশনটা দেখাতে পারো যে কে এ ইজ ইকুয়াল টু এটা হয়। ওকে, কে এ ইজ ইকুয়াল টু এটা হয়। তো এখানে কে এটা কি, কে এটা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড। তো নোট ডাউন করো যে কি দাঁড়ালো, যে কে এটা হচ্ছে গিয়া ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড। তো কে এটা হেয়ার কি, এটা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড। তাহলে তার মানে হয় এবার যেখানেই তুমি দেখো যে কে এ টার্মটা ইউজ হয়েছে, হয় এবার যেখানেই দেখো যে কে এ টার্মটা ইউজ হয়েছে, দেন ইউ মাস্ট কনসিডার এটা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড, রাইট? এন্ড রিমেম্বার যেটা সেটা হচ্ছে যে কে এ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্ট্রেংথ অফ অ্যাসিড। ঠিক আছে, তাহলে কে এটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেংথ অফ অ্যাসিড, তার মানে যার কে এর ভ্যালু যত বেশি হবে সেই অ্যাসিডটা তত কি স্ট্রং, কে এর ভ্যালু যার যত বেশি হবে সে তত স্ট্রং, কে এর ভ্যালু যার যত বেশি হবে সে তত স্ট্রং। কারণটা কি, কারণ কে এ যত ইনক্রিজ হবে না হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন তত কি হবে, ইনক্রিজ হবে। কে এ যত ইনক্রিজ হবে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কি হবে, ইনক্রিজ হবে। সো দ্যাট ইউ ক্যান ইজিলি সে যে কে এটা হচ্ছে কে এ যত হায়ার হবে স্ট্রেংথ অফ অ্যাসিড তত হায়ার হবে, অর্থাৎ যার কে এর ভ্যালু যত মোর হবে সেই অ্যাসিড তত স্ট্রং। এই হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড, রিমেম্বার। Okay, in another case again,
ফর আ বেজ, কোন একটা বেজের জন্য ধরো প্রোটনিক কনসেপ্টে বেজ, প্রোটনিক কনসেপ্ট দিয়ে আমরা এটা শেয়ার করতেছি। তো বেজ প্লাস ওয়াটার, তোমরা জানো যে এটা হচ্ছে কনজুগেট বেজ, রাইট? দ্যাট টাইম যখন এইচ এ ডিসোসিয়েট হয়ে এইচ পজিটিভ আর এ নেগেটিভ হয়, তাই না? এইচ প্লাস ডিসোসিয়েট হয়ে কি হয়? এইচ পজিটিভ এ নেগেটিভ, এটাই হচ্ছে বেজ। এন্ড এটাকে আমরা বলি হচ্ছে কনজুগেট বেজ, রাইট? আমরা এটাকে বলি কনজুগেট বেজ। সো দ্যাট এ মাইনাসটা হচ্ছে বেজ। তাহলে এ মাইনাস প্লাস ওয়াটার থেকে কি হবে? ওএইচ মাইনাস আয়ন হবে আর এইচ এ ফর্ম করবে, তাই তো? এইচ এ ফর্ম করবে। তো এটা হচ্ছে গিয়ে বেজ ইনটু ওয়াটার, বেজ ইনটু ওয়াটার, এটা হচ্ছে বেজ ইনটু ওয়াটার। তাই যদি হয় তাহলে এই জায়গাতে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হচ্ছে কে বি। ওকে, সো হিয়ার ইউ ইউজ সেটা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ বেজ এন্ড হুইচ ইজ কেবি, এন্ড কেবি ইজ ইকুয়াল টু কি হবে? প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট, প্রোডাক্ট upon reaction. Okay, so you can easily say this also. You can easily say this also, and you must or you can withdraw water. Okay, so if you withdraw water, then you will get OH minus and HF are upon A minus. Okay, তাহলে এটা হচ্ছে ইকুয়েশন অফ KB, লাইক ইকুয়েশন অফ KA, এটা হচ্ছে ইকুয়েশন অফ KB. So that here KB is dissociation constant. Dissociation constant also, but of base. তবে এটা কার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট? সেটা হলো গিয়ে বেজের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কেবি, এন্ড ইট ইজ অলসো ইউ ক্যান সে যে কেবি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেংথ অফ বেজ, তাই না? তাহলে কেবি ইজ অলসো প্রপোর্শন টু স্ট্রেংথ অফ বেজ। তার মানে কেবির ভ্যালু যত মোর হবে সেই বেজ তত স্ট্রং, কেবির ভ্যালু যত মোর হবে সেই বেজ তত কি হবে? স্ট্রং হবে। তার মানে KA and KB respectively dissociation constant of acid and dissociation constant of base, and if both of them increase then respectively the strength of acid and base also increases. So এই হচ্ছে গিয়ে ইস্যুস যে KA and KB, that means dissociation constant of acid and base, dissociation constant of acid and base, and which is very important to know. Okay, তোমাদেরকে আমি একটু একটা ব্যাপারে নোটিফাই করি, সেটা হচ্ছে যে এটা ঠিক যে তোমাদের টাইমের যে ফ্রেম, সেই ফ্রেমের কারণে আমার একটু র্যাপিড যেতে হচ্ছে, এটা ঠিক। কিন্তু এটা ঠিক যে আমি কিন্তু একটা কিছু ছেড়ে যাচ্ছি না। এই জিনিসগুলো কিন্তু যদি কেউ র্যাপিড ক্লাসে যায় তাহলে এই জিনিসগুলো জীবনেও ধরবে না। কথা বুঝতে পারছো? র্যাপিড ক্লাসে গেলে অনেক সিলেক্টিভ জিনিস নিয়ে আসা যায়, পরীক্ষার সময় তুমি ফিলও করবা না যে স্যার ওগুলো পড়ায় নাই, আমরা এতে খুব বেশি এফেক্টেড হলাম, ফিলই করবা না। কিন্তু এফেক্টেড হবা একটা সময় যখন ওভারঅল কাজ করবা, যখন তোমরা যখন দেখবা যে তোমাদেরকে অনেক ডিপ থেকে চিন্তা করতে হবে, তখন অত চিন্তা তোমার ডিপে নিতে পারবা না। কারণ তোমার তো লেন্থ, মানে তোমার তো যে লিমিটটা করে ফেলছো তুমি তো সেই লিমিটের বাইরে যেতে পারবা না। তো দ্যাট এইগুলো জানানোর অর্থ হচ্ছে যে তখন তুমি ওই যত ডিপেই তোমাকে নিয়ে না হোক না কেন, তখন তোমার কোনো প্রবলেম হবে না, বিকজ ইউ হ্যাভ দ্য ভোকাবুলারি। তো এই জন্য জাস্ট থিং যে আমি কিন্তু কোনো কিছু স্কিপ করে যাচ্ছি না, এটা মাথায় রাখো। আচ্ছা, তো কে বি ইজ ইকুয়াল টু, এটা কে এ বি এন্ড কে এ বি কি মিন করে, কি আন্ডারস্ট্যান্ডিং আসলো সেটা তোমাদের সাথে এখন শেয়ার করলাম। ওকে, আচ্ছা এখন আমরা কে এ ভার্সাস কে বি যদি করি না, কে এ ভার্সাস কে বি, তাহলে দেখো তো তুমি জেনে আসছো যে তাহলে আমরা যদি কে এ ইন্টু কে বি করি না, কে এ ইন্টু কে বি করি যদি, সাপোজ কে এ ইন্টু কে বি, তাহলে কে এর পার্টে কি ছিল জানো? H3O পজিটিভ, এইচ সরি এ নেগেটিভ ডিভাইড ছিল HA ইন্টু কেবির এন্ডে কি ছিল? OH নেগেটিভ আর ছিল হলো HA ডিভাইড ছিল কি A মাইনাস, রাইট না? আচ্ছা, তাহলে দেখো তো যদি লেফট রাইটে এ মাইনাস ক্যান্সেল, এইচ এ ক্যান্সেল, তাহলে কি থাকে রে বাপ? HCO পজিটিভ আর হচ্ছে OH নেগেটিভ, রাইট কিনা? HCO পজিটিভ আর কি হয়? OH নেগেটিভ, যেটাকে তোমরা চাইলে সিম্পল করে নিতে পারো, যদিও যেখানে এটা পাবা সেখানে সিম্পল করা নাই, অর্থাৎ এটা সিম্পলিফিকেশন করে না, বাট তোমরা সিম্পলিফিকেশন করে নিতে পারো।
দ্যাট মিনস H প্লাস এন্ড OH মাইনাস, ঠিক কি না? আচ্ছা তোমরা কি জানো না যে এটাই যে KW, ইউ নো, এটাই তো KW, তাই না? তো কি জানলা যে KA into KB is equal to কি KW, so you have to know this, ওকে? তোমাদেরকে এটাও জানতে হবে যে KA into KB is equal to কি হবে KW, তাই না? আচ্ছা এবারে আমরা যদি নেগেটিভ লগারিদম নেই, নেগেটিভ লগারিদম নিতেই পারি, ঠিক কি না? তাই যদি করি তাহলে এটার পরিবর্তে কি পাবো জানো, PKA প্লাস এটার পরিবর্তে কি পাবো PKB ইজ ইকুয়াল টু কি পাবো PKW, ঠিক না? তাহলে PKA প্লাস PKB ইজ ইকুয়াল টু কি PKW। আচ্ছা PKW, এখন তাহলে কি বলা যেতে পারে যে PKA ইজ ইকুয়াল টু কি PKW মাইনাস কি PKB, ঠিক না? PKA ইজ ইকুয়াল টু কি PKW মাইনাস PKB। তার মানে এটা কি অনেকটা ক্লোজ টু দ্য কনসেপ্ট অফ পিএইচ, ইট ইজ অলসো দ্য ক্লোজ টু দ্য কনসেপ্ট অফ কি পিএইচ, রাইট না? এন্ড ইউ নো PKW দ্য ভ্যালু কত, PKW এর ভ্যালু কিন্তু হচ্ছে কি 14, PKW এর ভ্যালুটাও হচ্ছে 14, রিমেম্বার। সো দ্যাট এটা একেবারেই ক্লোজ টু দ্য কনসেপ্ট অফ পিএইচ। পিএইচটা হচ্ছে গিয়ে সলিউশনের রেসপেক্টে, অর্থাৎ সলিউশনের মোলারিটি রেসপেক্টে, সলিউশনের রেসপেক্টে, আর PKA PKB PKW এগুলো হচ্ছে কি সাবস্টেন্সের রেসপেক্টে। তাহলে ডিফারেন্সটা কি হলো, একটা হলো সাবস্টেন্সের রেসপেক্টে, এই কনসেপ্টটা হচ্ছে গিয়া কিসের রেসপেক্টে, অর্থাৎ সাবস্টেন্সের রেসপেক্টে, ইটসেলফ সাবস্টেন্স ইটসেলফের রেসপেক্টে, আর ওইটা হচ্ছে সলিউশনের রেসপেক্টে, কনসেন্ট্রেশনের রেসপেক্টে। দ্যাট ওইটা হচ্ছে কনসেন্ট্রেশনের হিসাব করে, কনসেন্ট্রেশনের হিসাব করে সলিউশনে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন আর সলিউশনে হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশনের রেসপেক্টে। আর এটা হচ্ছে গিয়া ডিটারমিনিং ফ্যাক্টর অফ স্ট্রেংথ অফ অ্যাসিড এন্ড বেস। তাহলে এই যে ওভারঅল যে রিলেশনশিপ ইচ আদার, এই কনসেপ্টটা ইউ হ্যাভ টু হ্যাভ, তোমাকে এই কনসেপ্টটা বিলং করতে হবে, এই কনসেপ্টটা বিলং করতে হবে যেটা ক্লোজ টু দ্য পিএইচ কনসেপ্ট, ক্লোজ টু পিএইচ কনসেপ্ট, ওকে? And of course I want to Sir, say, PKW, sorry, sir, PKW এর ভ্যালু তো 14 তাই না? হ্যাঁ 14, আমি সেই কথা বললাম যে PKW এর ভ্যালুও কত 14, PKW এর ভ্যালুও কত 14, তাই না? তো দেখ সেই 14 এই ফিরে আসছো যে আমরা যখনই পিএইচ বার করি তখন 14 থেকে সাবট্রাক্ট করি, 14 থেকেই সাবট্রাক্ট করি, সেই জিনিসটাই তো এখানে কামব্যাক করলো অনেকটা, তাই না? তো এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকা লাগবে, হ্যাঁ? তো এই যে ওভারঅল যে রিলেশনশিপ গুলো আছে, ইউনো, এইগুলো আমি শুধুমাত্র রেকর্ড হয়, মানে যেহেতু আমার ক্লাসটা রেকর্ড হয় সে কারণে আমি তোমাদেরকে, আমি জানি যে তোমরা আমার পুরো ক্লাসটা খাতায় তুলতে পারো না, বা আমি সেই সময়টাও দিই না, মানে খাতায় পুরোটা তুলতেও পারো না আমি, এবং সময়টা দিই না। কেন? কারণ আমি তো জানি যেটা রেকর্ডেড তোমরা তো ফলোড বাইটা পাচ্ছই, ঠিক না? সো দ্যাট তখন অবশ্যই তোমরা কি করবা, এটা তুলে নিবা এন্ড নোট ডাউন করবা, এন্ড সেভাবে করে স্টাডি করা লাগবে। কথা বুঝতে পারছো? তো এই হচ্ছে তোমার আমাদের কনসেপ্ট, KA ফলোড বাই PKA, KB ফলোড বাই PKB। তাহলে KA বা KB এটা যত বেশি হবে স্ট্রেংথ তত বেশি হবে, KA KB যত বেশি হবে স্ট্রেংথ তত বেশি হবে। কিন্তু PKA আর PKB এর কেসটা কি হবে তাহলে উল্টো, তার মানে হচ্ছে PKA যত কম হবে স্ট্রেংথ তত বেশি হবে, PKB যত কম হবে স্ট্রেংথ তত কি হবে বেশি হবে। তার মানে এটা হচ্ছে যে KA, দেখো KA প্রপোর্শন টু স্ট্রেংথ আর KB অলসো প্রপোর্শন টু স্ট্রেংথ, ঠিক না? আর PKA এটা ইনভার্স প্রপোর্শন টু কি হবে স্ট্রেংথ, PKB কি হবে ইনভার্স প্রপোর্শন টু স্ট্রেংথ। তাহলে KA হচ্ছে প্রপোর্শন টু স্ট্রেংথ আর PKA এটা ইনভার্স প্রপোর্শন টু স্ট্রেংথ, রাইট? সো দ্যাট কি হলো যে KA এর ভ্যালু KB এর ভ্যালু যার যত মোর হবে ইউ থিঙ্ক যে এটা স্ট্রং অ্যাসিড, আর PKA বা PKB যদি হয়, সরি এখানে PKB লিখি নাই, যদি PKA বা PKB হয় তাহলে ওটা যত লেস দিবে তত মানে হচ্ছে কনজিকিউটিভলি তত স্ট্রং অ্যাসিড এন্ড তত স্ট্রং বেস। So overall you have to have this concept, okay? Okay,
Now see, strength of oxo acid, strength of oxo acid. Okay, so it is very important. It is very important, and for MCQ and for 2 mark question. For MCQ and for 2 mark question. অর্থাৎ এটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি MCQ এর জন্য, at the same time এটা also important for হচ্ছে 2 mark question. Okay, তাহলে strength of oxo acid, strength of oxo acid. For example, sulfuric acid, nitric acid, perchloric acid, phosphoric acid, and phosphorus acid. Okay, so I have taken this. Okay, তার মানে এই যে এই অ্যাসিডস গুলো হচ্ছে known as oxo acid. Okay, so এরাই হচ্ছে known as oxo acid. Okay, sulfuric acid, nitric acid, perchloric acid, phosphoric acid, and followed by another phosphorus acid. এটাকে বলেছি হচ্ছে ফসফরিক অ্যাসিড না, আর লাস্টটাকে বলেছি হচ্ছে ফসফরাস অ্যাসিড। আচ্ছা, তো এবার এসো যে এই যে oxo acids গুলো আছে, এই oxo acids গুলোর মধ্যে between them which one is strong, between them which one is strong, between them which one is strong, between them which one is strong. Okay, or arrange them, or arrange them. Okay, so অথবা তাদেরকে অ্যারেঞ্জ করো, so that এই অ্যারেঞ্জিংটা কিভাবে করবা বা এই between them which one is strong সেই ডিসিশন মেক করবা কি করে। তো এই ডিসিশন মেক করতে গেলে you have to know some factors. তোমাদেরকে কি করতে হবে, কয়েকটা ফ্যাক্টর জানতে হবে। নাম্বার 1 ফ্যাক্টর হচ্ছে অক্সিডেশন নাম্বার of central atom, তাই না? So first of all you have to মানে demonstrated যে কিভাবে তুমি কনফার্ম হবা যে which one is strong, which one is stronger। তাহলে দেখবা হচ্ছে অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম, অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম, দ্যাট মিনস অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম যার মোর সেটা স্ট্রং, যার মোর ওটা স্ট্রং। তাহলে মোর প্রপোর্শন টু স্ট্রং, ঠিক আছে? তার মানে হচ্ছে বা মোর ইজ ইকুয়াল টু স্ট্রং। আর প্রপোর্শন কেন বললাম জানো, মানে যত মোর তত স্ট্রং, যত মোর তত স্ট্রং। সেই কারণে এইগুলো কনসেপচুয়াল, এগুলো আবার মানে তোমরা আবার লিখে দিয়ে এসো না, মানে এগুলো ভ্যালিড কোনো কথা না, মানে এগুলো বুঝার জন্য শুধু বলা। তো মোর প্রপোর্শন টু স্ট্রং, তার মানে যত মোর তত স্ট্রং, যত মোর তত স্ট্রং। আই সে যত, কারণ এটা একটা রিলেটিভ ব্যাপার। ওকে, তাহলে তোমার অক্সিডেশন নাম্বার যত বেশি যার হবে সে তত স্ট্রং হবে সেন্ট্রাল অ্যাটমের। ওকে, তাই যদি হয় তাহলে আমরা যদি দেখি যে সালফিউরিক অ্যাসিড, সালফারের অক্সিডেশন নাম্বার সেন্ট্রাল অ্যাটম +6। আমরা যদি নাইট্রিক অ্যাসিড দেখি তাহলে নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটম যার +5। আমরা যদি পারক্লোরিক অ্যাসিড দেখি তাহলে ক্লোরিন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম +7। আমরা যদি ফসফরিক অ্যাসিডকে দেখি তাহলে ফসফরাস হচ্ছে সেন্ট্রাল অ্যাটম হুইচ ইজ +5। এন্ড লাস্ট অফ অল আমরা যদি ফসফরাস অ্যাসিড দেখি তাহলেও সেখানে ফসফরাস এন্ড হুইচ ইজ অলসো +5। তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার হচ্ছে ফার্স্ট ডিসিশন মেকার। অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটমটা হচ্ছে গিয়ে ফার্স্ট পয়েন্ট অফ ডিসিশন মেকার, অর্থাৎ প্রথম ডিসিশনটা নিতে হবে অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম দিয়ে। তাহলে এখানে যদি দেখো তাহলে সেটা হাইয়েস্ট কার, পারক্লোরিক অ্যাসিডের ক্লোরিনের, পারক্লোরিক অ্যাসিডের ক্লোরিনের। তাহলে পারক্লোরিক অ্যাসিড হচ্ছে গিয়ে স্ট্রংগেস্ট হেয়ার, মানে অ্যামং দেম স্ট্রংগেস্ট কে, সে হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। আচ্ছা, ফলোড বাই তারপরে কে, definitely sulfuric acid. Okay, তাহলে perchloric acid is stronger than sulfuric acid. If I limit here, যে why perchloric acid, why perchloric acid is stronger than sulfuric acid. If I limit here, যে why perchloric acid is stronger than sulfuric acid, then you can easily say যে because the oxidation number of chlorine is higher than the oxidation number of sulfur, right? So that you can easily mention that perchloric acid is stronger than sulfuric acid because the oxidation number of central atom in perchloric acid is high, or the perchloric acid is central atom oxidation number more, so that you can say it is strong. So perchloric acid followed by sulfuric acid. Then you stop here because you have seen 3 of them are 5, তাই না? 5টা 5 আছে, তো তুমি এখন কাকে প্লেস করবা, you know,
কাকে প্লেস করবা, তাই না? তার মানে দিস পয়েন্ট ইজ ফেইলড টু যে হুইচ উইল কাম আফটার দেম, তারপরে কে আসবে, সো দ্যাট ইউ ক্যান সে। এমন হতে পারে যে একটা প্রবাবিলিটি আর কি, অর্থাৎ এটা নাইট্রিক অ্যাসিডও হতে পারে, এটা ফসফরিক অ্যাসিড হতে পারে, এটা ফসফরাস অ্যাসিডও হতে পারে, রাইট? এর এনি অফ দেম হতে পারে, এনি অফ দেম, ঠিক না? কিন্তু এটা তো ঠিক যে নাইট্রিক অ্যাসিডের চাইতে এটা স্ট্রং, ফসফরিক অ্যাসিডের চাইতে এটা স্ট্রং, কিংবা ফসফরাস অ্যাসিডের চাইতেও এটা স্ট্রং। তার মানে হচ্ছে, মানে যদি এখান থেকে তিনটা নেওয়া হয়, অর্থাৎ পারক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এন্ড ওদের থেকে যে কোনো একটা, তাই না? তাহলে পারক্লোরিক অ্যাসিড, তারপরে সালফিউরিক অ্যাসিড, এরপরে নাইট্রিক অ্যাসিড, অথবা এরপরে ফসফরিক অ্যাসিড, আর এরপরে হচ্ছে গিয়ে তোমার ফসফরাস অ্যাসিড, সো দ্যাট 5 এর যে কোনো একজন তোমার আসবে, তাই না? তাহলে এটা একটা ডিসিশন মেকিং, এই ডিসিশন মেকিং এ হয়ে গেল তো হলোই। যদি এই ডিসিশন মেকিং এ না হয়, তাহলে ইউ মাস্ট মুভ অন টু সেকেন্ড পয়েন্ট। রিমেম্বার, কখনোই ফার্স্ট পয়েন্টের স্কিপ করে যাবা না, আগে ইউ হ্যাভ টু ট্রাই উইথ ফার্স্ট পয়েন্ট। ইফ ইউ ফেল টু আন্ডারস্ট্যান্ড উইথ দ্য হেল্প অফ ফার্স্ট পয়েন্ট, ইউ জাস্ট প্রসিড টু সেকেন্ড পয়েন্ট। Point number second point is size of central atom. সেকেন্ড পয়েন্টটা হচ্ছে সাইজ অফ সেন্ট্রাল অ্যাটম। ইউ নো, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে সাইজ অফ সেন্ট্রাল অ্যাটম, দ্যাট মিনস সেন্ট্রাল অ্যাটমের সাইজ। তাহলে সাইজ ফ্যাক্টর, এখানে সেন্ট্রাল অ্যাটমে তখন দেখা হয় সাইজ ফ্যাক্টর। সাইজ যত লেস, তত প্রপোর্শন টু তত স্ট্রং, তত স্ট্রং। তার মানে সাইজ যত লেস হবে সেন্ট্রাল অ্যাটমের, যেই সেন্ট্রাল অ্যাটম যত স্মল, যেই সেন্ট্রাল অ্যাটম যত স্মল, সেটা কি হবে, তত স্ট্রং হবে। তবে কখন, যখন কিনা অক্সিডেশন নাম্বার রিমেইন সেম। ওকে, সো বোথ অফ দেম যদি অক্সিডেশন নাম্বার সেম হয়, দ্যাট টাইম এই ফ্যাক্টর ইউজ করা যাবে, সেটা হচ্ছে লেস সাইজ। ওকে, তো নাও ইউ ক্যান্ট ডিসাইড বিটুইন নাইট্রিক অ্যাসিড এন্ড ফসফরিক অ্যাসিড। You can't decide between nitric acid and phosphoric acid, right? Or you can't decide between nitric acid or these acid. Okay, তার মানে এখন তুমি যে ডিসিশনটা মেক করতে যাচ্ছ, সেটা হচ্ছে বিটুইন দেম, বিটুইন দিস পেয়ার অর বিটুইন দিস পেয়ার। ওকে, কারণ ইট হ্যাজ +5, ইট হ্যাজ +5, ইট হ্যাজ +5, ইট হ্যাজ +5, so which one is stronger here? Yes, in two cases nitric acid is stronger. In both cases, nitric acid stronger. Nitric acid stronger because size of nitrogen is less than size of phosphorus. Size of nitrogen is less than size of phosphorus. Yes, so that nitrogen যেহেতু central atom, the less size of central atom, so that you can say যেহেতু এটা less size, so that এটা stronger. এটা stronger. তার মানে nitric acid stronger than phosphoric acid and both phosphoric acid. Okay, তো নাইট্রিক অ্যাসিড কেন স্ট্রঙ্গার, এই জায়গাতে নাইট্রিক অ্যাসিড কেন স্ট্রঙ্গার, সেটা হচ্ছে কি তোমার নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার এন্ড ফসফরাসের অক্সিডেশন নাম্বার সেম, বাট নাইট্রোজেন হচ্ছে লেস ইন সাইজ, অর্থাৎ সাইজটা হচ্ছে লেস। ওকে, তার মানে নাইট্রিক অ্যাসিড থেকে এই কেসটা অর্থাৎ পয়েন্ট 2 অ্যাপ্লাই হবে কখন, জাস্ট when the oxidation number becomes same, যখন একই হবে তখন। ওকে, এখন একটু আসো, যেই জিনিসটা তোমরা বলবা না, মানে তোমরা এটা অ্যানসারের কজ ডেসক্রিপশনে যাবা না, কেউ যদি পারো অ্যাপ্লাই করো, কিন্তু পারতে যায় আবার ভুল করলে বিপদ আছে। তো দ্যাট আমি আরেকটা পয়েন্ট ইনক্লুড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে দেখতেছো যে অক্সিডেশন নাম্বার মোর মানে স্ট্রং আর সাইজ লেস মানে স্ট্রং, কেন এমন হয়? অক্সিডেশন নাম্বার মোর সে স্ট্রং, অথবা সাইজ লেস হইলে স্ট্রং হয়, কেন হয়? আসল ব্যাপারটা কি জানো? আসল ব্যাপারটা তোমাদেরকে অনেকে বলবেই না। সেটা হচ্ছে আসল ব্যাপারটা হলো অক্সিডেশন নাম্বার যত বেশি হবে, হ্যাঁ, চার্জ ডেনসিটি তত বেশি হবে, ঠিক কিনা? অবশ্যই ঠিক। যার চার্জ যত বেশি, তার চার্জের ডেনসিটি তত বেশি। চার্জ যত বেশি হবে, চার্জ ডেনসিটি তত কি হবে, বেশি হবে। তো চার্জ যদি বেশি হয়, তাহলে তো চার্জ ডেনসিটি বেশি হবে। সো দ্যাট অক্সিডেশন নাম্বার মোর মানে চার্জ ডেনসিটি মোর। আবার যখন অক্সিডেশন নাম্বার ইকুয়াল হয়, যখন অক্সিডেশন নাম্বারটা ইকুয়াল হয়, তখন অ্যাটম যত স্মল হয়, চার্জের ডেনসিটি তত বেশি হয়। কারণ অ্যাটম যত স্মল হয়, স্মল, তোমরা চিন্তা করো স্মল, তাহলে এখন মনে করো যে ধরো একটা স্পেস যত স্মল হবে, হ্যাঁ, মনে করো দুইটা রুম, একটা ছোট রুম একটা বড় রুম, ছোট রুমেও 10 জন বসাচ্ছ তুমি, একটা একটু কম্পারেটিভলি বড় রুমেও 10 জন বসাচ্ছ, তাহলে ছোট রুমটাতে ডেনসিটি বেশি হবে না? ছোট রুমটাতে কি হবে, ডেনসিটি বেশি হবে, কারণ দুই রুমেই 10 জন করে,
2 রুমেই 10 জন করে, কিন্তু যেটাতে ছোট রুম সেখানেও 10 জন, বড় রুমেও 10 জন, তাহলে ছোট রুমে 10 জন ডেনসিটি বেশি হবে না? ডেনসিটি কি হবে? বেশি হবে। তাহলে বুঝতে পারতেছো যে সেন্ট্রাল অ্যাটম যত ছোট তার চার্জ ডেনসিটি কি হবে? বেশি হবে। তাইলে এটা কি দাঁড়ালো ওভারঅল? আসলে ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরটা কে বলতো? ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর হলো চার্জ ডেনসিটি। ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর হচ্ছে চার্জ ডেনসিটি, যেটা কিনা অক্সিডেশন নাম্বার বাড়ার সাথে সাথে বাড়ে অথবা সেন্ট্রাল অ্যাটম ছোট হলে বাড়ে। তো দ্যাট কি দাঁড়ালো? আসলে কিন্তু চার্জ ডেনসিটি ইজ দ্য ফ্যাক্টর, ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। অনেকে এই ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরটা অ্যাড করে না অ্যান্সারের সময়, বাট ইফ ইউ ক্যান, তোমরা বলে দিবা, অসুবিধা কি? তোমরা পারলে এটা মেনশন করবা। ওকে, আচ্ছা, তো এবার এটা গেল সাইজ অফ সেন্ট্রাল অ্যাটমের না। আচ্ছা, এখনো কিন্তু আমাদের একটা ডিসিশন মেক করা যায়নি। স্যার চার্জ ডেন্সিটি হলে স্ট্রেংথ কেন বেশি হবে? মানে সেন্ট্রাল অ্যাটমের চার্জ ডেনসিটি যত বেশি হয়, হ্যাঁ, আচ্ছা সব কাহিনী শুনতে গেলে, আচ্ছা ঠিক আছে, দেখো মানে এই যে আমার কাছে আসলে আমি পারি না, হ্যাঁ, যে সব কথা পেটের মধ্যে রাখতে পারি না। দেখো, সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেন হোক, সেন্ট্রাল অ্যাটম ফসফরাস হোক, সেন্ট্রাল অ্যাটম সালফার হোক না, সব অ্যাসিডে ওয়েট আছে, জানো তো না? সব অ্যাসিডে কি আছে? ওয়েট আছে, ঠিক না? সব অ্যাসিডে ওয়েট আছে, আর সব অ্যাসিড কিন্তু ওয়েটের কাছ থেকে এইচ দেয়। সব অ্যাসিড কি করে? কোন এইচটা দেয় জানো? ওয়েটের কাছে, ওয়েটের যে এইচ সেটা দেয় তারা। সব অ্যাসিডের ওয়েট আছে এবং সব অ্যাসিড ওয়েটের থেকে কিন্তু এইচটাকে দেয়। তো এই এইচটা দিবে তত তাড়াতাড়ি, মনে করো এটা +6 আর এটা +5 আর এটাও +5 না। দেখো, এইটার চার্জ ডেনসিটি যত বেশি হবে তার ওই দিক থেকে ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি বেশি হবে, ঠিক কিনা? ঠিক না? ওই দিক থেকে ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি কি হবে? তার বেশি হবে। অক্সিজেনের কাছ থেকে তার ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সিটা কি হবে? বেশি হবে। তাহলে অক্সিজেনের কাছ থেকে যত বেশি হবে, সে হাইড্রোজেনটাকে তত তাড়াতাড়ি কি করবে? বিদায় করে দিবে, যে ভাগ। হ্যাঁ, ঠিক কিনা? তাইলে এই নাইট্রোজেন ওর লোন পেয়ার নিবে, সালফার নিবে, ও নিবে, এ নিবে। এই যে সেন্ট্রাল অ্যাটমরা অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেয়, যার কারণে অক্সিজেন কি করে? হাইড্রোজেন থেকে বের করে দেয়। নয়তো ওয়েট কেন এইচ বের করে দিল? কি সমস্যা তার? এইচ বের করলো কেন সে? কারণটা বুঝতে পারছো? কারণ অক্সিজেন কি হয়? অক্সিজেনের ইলেকট্রন কে নিয়ে নেয়? সেন্ট্রাল অ্যাটম। যার কারণে অক্সিজেন কি করে? এইচ কে বের করে দিয়ে সেটা ফিল আপ করে। তো এখন এই সেন্ট্রাল অ্যাটম যত বেশি ইলেকট্রন নিচের দিকে নিবে, ওই এইচটা তত তাড়াতাড়ি তো বেরোবে, ঠিক কিনা? আচ্ছা, এবার থার্ড ফ্যাক্টর, যেটা থার্ড ফ্যাক্টর খুব কমই অ্যাপ্লাই হয়, একদমই খুব মাইনর কোশ্চেন, মানে একবারে আসেই নাই বলতে গেলে, কিন্তু না জানা থাকাটা উচিত না। সেটা হচ্ছে এই দুইটা ডিসিশন মেকিং বাকি আছে না এখনো। কারণ তুমি দেখো কিভাবে এটা ডিসিশন নিচ্ছ, তোমরা কি করে এটা ডিসিশন নিবা? এটা +5, এটা +5, পয়েন্ট 1 কি অ্যাপ্লিকেবল? নো। এটাও ফসফরাস, ওটাও ফসফরাস, পয়েন্ট 2 কি অ্যাপ্লিকেবল? অলসো নো। তাই না? তার মানে কি? এটাতে ফার্স্ট ফ্যাক্টরও ফেইল, সেকেন্ড ফ্যাক্টরও ফেইল, বাট দে আর নট ইকুয়াল, দে আর নট ইকুয়ালি স্ট্রেংথ, তাই না? দুইটা ডিফারেন্ট অ্যাসিড, তো তারা তো ইকুয়ালি স্ট্রেংথ হওয়ার কথা না। তাহলে কে এখানে স্ট্রঙ্গার? হুইচ ওয়ান ইজ স্ট্রঙ্গার ওভার দেম? তাদের মধ্যে কে স্ট্রঙ্গার? এটাও তো একটা ডিসিশন মেকিং আছে, তাই না? তো এই ডিসিশন মেকিংটা হচ্ছে আরেকটা পয়েন্ট দিয়ে করতে হবে, সেটা হচ্ছে ডিফারেন্স between number of hydrogen and oxygen atom। শেষ আমরা আর কিছু না পাইয়া এই হেল্পটা নেই, একদম লাস্টে যখন ওই দুইটা ফেল্ড হয় তখন আমরা কি করি? এই একটা হেল্প নেই। কি সেটা? ডিফারেন্স বিটুইন নাম্বার অফ হাইড্রোজেন এন্ড অক্সিজেন। অর্থাৎ যেই অ্যাসিডটা, সেই অ্যাসিডে হাইড্রোজেন এন্ড অক্সিজেন যে নাম্বার আছে, হাইড্রোজেন কয়টা, অক্সিজেন কয়টা, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারের ডিফারেন্সটা তখন হিসাব করা হয়। ডিফারেন্স যত মোর তত স্ট্রং, ডিফারেন্স যত মোর তত স্ট্রং। এবার আসো তো দেখি, হিসেব করে বের করি। H3PO4, হাইড্রোজেন আর অক্সিজেন, অক্সিজেন কয়টা? 4টা, হাইড্রোজেন কয়টা? 3টা, ডিফারেন্স কত? 1। HCO3, অক্সিজেন কয়টা? 3টা, আর হাইড্রোজেন কয়টা? 1টা। তোমার হচ্ছে এটা দেখানোর দরকার নেই। তাহলে এখানে অক্সিজেন কয়টা? 3টা, হাইড্রোজেন কয়টা? 1টা, ডিফারেন্স কত? 2। তাহলে এটাতে হাইড্রোজেন আর অক্সিজেনের ডিফারেন্স কত? 1। আর ওখানে হাইড্রোজেন আর অক্সিজেনের ডিফারেন্স কত? 2। ঠিক না? তাহলে ডিফারেন্স কোথায় বেশি? ওটাতে, তাহলে ওটা স্ট্রং।
তাহলে দুই ফসফরিক অ্যাসিডের মধ্যে কোনটা স্ট্রং? HPOC স্ট্রং। ওকে, সো HCPO4 নাকি HPOC, হুইচ ওয়ান স্ট্রং? HPOC স্ট্রং। সো দ্যাট এটা এটা হচ্ছে লাস্ট পয়েন্ট। ওকে, সো পয়েন্ট 1 দিয়ে তুমি সলভ করতে পারবা। যদি ফেল করো সেকেন্ড পয়েন্টে যাবা, যদি তাও ফেল করো তাহলে থার্ড পয়েন্ট। আর থার্ড পয়েন্ট দিয়ে পরে আর কোনো ইস্যু থাকে না, মানে এটা দিয়ে অবশ্যই সলভ হবেই। ওকে, তো এইভাবে তোমরা স্ট্রেংথ অফ অ্যাসিড বেস দেখতে পারো। ওকে, স্যার মানে স্ট্রেংথ অফ কোঅ্যাসিডের এইখানে মানে এই তিনটাই স্যাটিসফাই হবে নাকি মানে? তিনটাই হ্যাঁ, মানে এই আচ্ছা তিনটাই স্যাটিসফাই হবে, কারণ তুমি মানে 3 নম্বরটা দিয়ে সলভ করতে পারবা না, এটা আর হয় না। ঠিক না, তোমরাই ফলো করতেছো যে কি কি ডিফারেন্স হইতে পারে। প্রথম হলো অক্সিডেশন নাম্বার ডিফার করতে পারে। আচ্ছা, অক্সিডেশন নাম্বার সেম হইলে সাইজ ডিফার করতে পারে। সাইজ সেম কখন হয়? যখন দুইটা অ্যাটম একই অ্যাটম হয়, ঠিক কিনা? হ্যাঁ দুইটা হ্যাঁ অ্যাটম যদি একই অ্যাটম হয় তাইলেই শুধুমাত্র সাইজ সেম হয়, ঠিক কিনা? তাছাড়া তার সাইজ সেম হওয়ার কোনো চান্সই নেই। তাইলে হ্যাঁ ওই দুইজনের সলভটা কি দিয়ে করবো? থার্ড পয়েন্টে দিয়েই। তাহলে আমার কাছে তো আর কোনো পয়েন্টের দরকারই পড়লো না। আচ্ছা মানে আমার যে প্রবলেম গুলো আসতো সেটা তিনটার মধ্যে দিয়েই সলভ হবে। ওকে, আচ্ছা। আর এরা আচ্ছা হচ্ছে অক্সো অ্যাসিড। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, এবার আসো স্ট্রেংথ অফ হাইড্রাসিড। এবার হচ্ছে স্ট্রেংথ অফ হাইড্রাসিড। স্ট্রেংথ অফ হাইড্রাসিড অর্থাৎ হাইড্রাসিড যারা তাদের এবারে স্ট্রেংথ, হাইড্রাসিডের স্ট্রেংথ। ওকে, রিমেম্বার হাইড্রাসিডের স্ট্রেংথ কি দেখো? হাইড্রাসিড হচ্ছে HF, HCl, HBr, HI, এরা হচ্ছে হাইড্রাসিড বা হ্যালোজেন অ্যাসিড। হাইড্রাসিড অর হ্যালোজেন অ্যাসিড। তাহলে স্ট্রেংথ অফ হাইড্রাসিড অর্থাৎ হাইড্রাসিডের মধ্যে হুইচ ওয়ান স্ট্রঙ্গার এন্ড হুইচ ওয়ান উইকার। ওকে, সো হাইড্রাসিডদের তো এদের স্ট্রেংথ হচ্ছে, HF থেকে HCl স্ট্রঙ্গার, তার থেকে HBr স্ট্রঙ্গার, তার থেকে HI স্ট্রঙ্গার। তার মানে হাইড্রোফ্লোরিক অ্যাসিডের চাইতে হাইড্রোক্লোরিক অ্যাসিড স্ট্রং, তার চাইতে হাইড্রোব্রোমিক অ্যাসিড স্ট্রং, এন্ড সবশেষ যে হাইড্রো আয়োডিক অ্যাসিড ওটা হচ্ছে স্ট্রংগেস্ট, ওটা হচ্ছে স্ট্রংগেস্ট। তার মানে হচ্ছে HF থেকে HCl, HBr এন্ড HI এর দিকে স্ট্রেংথ কি হয়? ইনক্রিজ হয়। ওকে, তো এটা একেবারেই একটা ট্রেডিশনাল অর্ডার, একেবারে মানে কোনো নো এক্সেপশন অর্ডার। এটা একটা নো এক্সেপশন অর্ডার, অর্থাৎ একেবারে সিকোয়েন্সে আছে HF, HCl, HBr এন্ড HI। শুধু কি খেয়াল রাখতে হবে এটা কোন অর্ডার, অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং। ওকে, তাহলে HF থেকে HCl ফলোড বাই HBr এন্ড শেষে হচ্ছে HI। এদের স্ট্রেংথ কি হচ্ছে? বাড়তেছে, স্ট্রেংথ বাড়তেছে। তার মানে যদি বলা হয় কোনটা উইকেস্ট তাহলে HF, কোনটা স্ট্রংগেস্ট তাহলে HI। আর বিটুইন যদি বলে বিটুইন দেম স্ট্রঙ্গার কে A, বিটুইন দেম স্ট্রঙ্গার কে O, বিটুইন দেম স্ট্রঙ্গার কে O, এমনটা আর কি, তাই না? তো এবার আসো যে হাইড্রাসিড যারা তাদের ডিটারমিনিং ফ্যাক্টর কি? এবার আসো যে হাইড্রাসিড যারা ওদের ডিটারমিনিং ফ্যাক্টরটা কি? আচ্ছা, ওদের ডিটারমিনিং ফ্যাক্টরটা হচ্ছে, বুঝো কিন্তু, হ্যাঁ, ওদের ডিটারমিনিং ফ্যাক্টরটা হলো স্টেবিলিটি, স্টেবিলিটি অফ হ্যালাইড। ওদের ডিটারমিনিং ফ্যাক্টরটা কি? স্টেবিলিটি অফ হ্যালাইড, স্টেবিলিটি অফ হ্যালাইড। অর্থাৎ HF থেকে H যাওয়ার পরে থাকবে ফ্লোরাইড, 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 ব্রোমাইড, আয়োডাইড। তার মানে কি বুঝতেছো যে যারা হাইড্রাসিড, এই হাইড্রাসিডের মধ্যে কোনটা স্ট্রং? যার হ্যালাইড যত স্টেবল। হাইড্রাসিডের মধ্যে কোনটা স্ট্রং? যার হ্যালাইড যত স্ট্রং, যার হ্যালাইড যত স্টেবল, যার হ্যালাইড যত স্টেবল। যেহেতু আয়োডাইড সবচেয়ে স্টেবল, এই কারণে হাইড্রোজেন আয়োডাইড সবচেয়ে স্ট্রং। আয়োডাইড সবচেয়ে স্টেবল, এই জন্য এটা সবচেয়ে স্ট্রং। কেন? কোয়াইট ন্যাচারাল। কারণটা কি? সে যখন এইচ কে ছেড়ে দিবে তখন যে আয়নটা হচ্ছে সেটা সবচেয়ে স্টেবল, আর সে এইচ কে ছাড়ার পরে যে আয়নটা হচ্ছে সেটা সবচেয়ে কম স্টেবল। তাইলে বলো তো কার মানে কার এই টেন্ডেন্সি বেশি থাকবে হাইড্রোজেন দেওয়ার? সেটা এর। কেন? কারণ সে এইচ দেওয়ার পরেও তার যে আয়ন সেটা বেশি স্টেবল, আর সে এইচ দেওয়ার পরে যে আয়ন সেটা ততটা স্টেবল না, ঠিক না? তার মানে হচ্ছে সবাই
একটা কাজ করে তাদের ফিউচার দেখে, প্রত্যেকেই একটা পা বাড়ায় কি করে, তার ফিউচারটা দেখে কিন্তু পাটা বাড়ায়। ইউনো, তোমরাও যেমন একটা কিছু করতে যাচ্ছ, তুমি কোথাও বেরোবা বা যাই কিছু করো না কেন, তুমি যাই কিছু করো না কেন, একটা ফুট স্টেপ তুমি যখন নিবা, একটা ফুট স্টেপ তুমি যখন নিবা, তখন কিন্তু তুমি তোমার ফিউচার দেখে ফুট স্টেপটা নিবা, অর্থাৎ তুমি কি আগাবা না আগাবা না, ঠিক না? ঠিক তাই যখন এইটাই তার ফুট স্টেপটা বাড়াবে, তখন দেখবে যে আয়োডাইড হবে। তো আয়োডাইডটা কি স্টেবল? যদি দেখতে না এটা তো খুবই স্টেবল, তাইলে সে ফুড স্টেপ নিবে। আর এটা যদি দেখে না খুব কম স্টেবল, তাইলে সে ফুড স্টেপটা নিতে কি করবে, সময় নেবে না। একেবারেই নর্মাল একটা ব্যাপার। তার আয়নটা সবচেয়ে স্টেবল, তাহলে তার টেন্ডেন্সি কি থাকবে, ওই আয়নে যাওয়ার টেন্ডেন্সি সবচেয়ে বেশি হবে তার। এর আয়নটা সবচেয়ে কম স্টেবল, তাহলে কি সে যেতে চাইবে ওটাতে? যাইতে চাইবে না। তাহলে কি দাঁড়ালো, সবার আগে কে ডিসোসিয়েট হবে, এইটাই। আর সবচেয়ে পরে কে ডিসোসিয়েট হবে, এ। তো বলাই যাচ্ছে যে কোনটা স্ট্রং। তাহলে কি কারণে, স্টেবিলিটি অফ হ্যালাইড, স্টেবিলিটি অফ হ্যালাইড। এখন তোমরা পাল্টা কোশ্চেন করতে পারো যে এই স্টেবিলিটি অর্ডারটাকে আমি আবার কিভাবে জাস্টিফাই করব। অর্থাৎ স্ট্রেংথের অর্ডারটাকে কে জাস্টিফাই করছে, স্টেবিলিটি অফ হ্যালাইড। এখন তুমি যদি আমাকে এগেইন কোশ্চেন করো যে তাহলে স্টেবিলিটি অফ হ্যালাইডের ডিটারমিনিং ফ্যাক্টর কি, 1 বাই 1 চিন্তা করতে হবে, একসাথে না কিন্তু। স্ট্রেংথকে জাস্টিফাই করছে কে, এ, এর আবার কে জাস্টিফাই করবে, অর্থাৎ স্টেবিলিটি অফ হ্যালাইডটাকে কে জাস্টিফাই করবে, এটা হচ্ছে চার্জ ডেনসিটি। সেটা হচ্ছে চার্জ ডেনসিটি। চার্জ ডেনসিটি আবার এটা, চার্জ ডেনসিটি হচ্ছে এটা। এবার আসো, এবার যদি বলো যে এটা সবচেয়ে কম স্টেবল কেন, এফ মাইনাসটা সবচেয়ে কম স্টেবল কেন, তখন তোমার আনসার হবে এফ মাইনাসের চার্জ ডেনসিটি সবচেয়ে বেশি, এই কারণে। এফ মাইনাসের চার্জ ডেনসিটি সবচেয়ে বেশি, এই কারণে এটা সবচেয়ে কম স্টেবল। আর এইটা সবচেয়ে বেশি স্টেবল কেন, কারণ তার আয়নের, এই আয়নটার চার্জের ডেনসিটি সবচেয়ে কম, চার্জের ডেনসিটি সবচেয়ে কম। তো চার্জের ডেনসিটি সবচেয়ে কম, রিমেম্বার। তার মানে চার্জ ডেনসিটি বেশি হলে স্টেবিলিটি কম হয়, চার্জ ডেনসিটি কম হলে স্টেবিলিটি বেশি হয়, মনে রাখো এটা। ওকে, তো এই হচ্ছে ওয়ান, মানে এইগুলোকে তোমরা জাস্ট সেন্টেন্স বিল্ডিং করে অ্যান্সারটা করবা। স্যার কিন্তু চার্জ ডেনসিটি বেশি হইলে স্টেবিলিটি কম কেন হবে? চার্জ ডেনসিটি যত বেশি, স্টেবিলিটি তত কম, ঠিক না? জি স্যার। ঠিক আছে, আচ্ছা। এখন তোমার কথার কথা যে আমার মাথার উপরে একটা 5 কেজির একটা ইয়ে দিয়ে দিল, বা 10 কেজি, 15 কেজি, 20 কেজি, একটা 20 কেজির একটা বস্তা আমার মাথায় দিল। ওকে, ফাইন, ঠিক আছে। আর আমার ছেলে জায়ানের মাথায় 20 কেজি দিল, কি অবস্থা হবে? ওর অবস্থা খারাপ হয়ে যাবে। ওর অবস্থা খারাপ হয়ে যাবে না, তুই ছোট মানুষ, ওর মাথার মধ্যে 20 কেজি, কথা বলছো, আর আমার মাথার মধ্যে 20 কেজি, তো কত, আমি টিকে থাকবো বেশি না ও টিকে থাকবে, ঠিক না? আমি বেশিক্ষণ টিকে থাকবো, আমি বড়, আমার ওই পরিমাণ নেওয়ার আমি বেশিক্ষণ নিয়ে রাখতে পারবো, কিন্তু জায়ান তো পারবে না, ঠিক না? তো ছোট মানুষ, ও তো ওই পরিমাণই তুমি তাকে দিচ্ছ, ঠিক আছে? এটা তো ছোট একটা অ্যাটম, তো তার উপরে যত বেশি চার্জ দিচ্ছ, সে ওই চার্জটা কি করতে পারবে না, মানে চার্জটাকে নিউট্রালাইজ করার টেন্ডেন্সি বেশি থাকবে, হোল্ড করতে পারবে না। তো যাই হোক, এগুলো আরো অনেক বিষয় আছে, ছোট্ট করে এক্সাম্পল দিয়ে বললাম। তাহলে এটা তো এগ্রি করতে হবে যে চার্জ ডেনসিটি যত বেশি হবে স্টেবিলিটি তত কম হবে, চার্জের ডেনসিটি যত বেশি হবে স্টেবিলিটি তত বেশি হবে, রিমেম্বার। ওকে, আচ্ছা। তো এইবার এটাই হচ্ছে হাইড্রাক্সিড যারা, তাদের সময়কার কনসেপ্ট এটা। হ্যাঁ, এবার আসো যেটা, সেটা হলো অ্যাসিডিটি অ্যান্ড বেসিসিটি। অ্যাসিডিটি অ্যান্ড বেসিসিটি। ওকে, সো অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে অ্যাসিডিটি অ্যান্ড বেসিসিটি, অ্যাসিডিটি অ্যান্ড বেসিসিটি। ওকে, তো এটা এমসিকিউর জন্য আসবে, এমসিকিউর জন্যই আসবে, এটা সিকিউতে একবার এসেছিল, কোন একটা বোর্ড যেন একবার এরকম বলছিল 2 মার্কের জন্য একবার এসেছিল, বাট আদারওয়াইজ এটা এমসিকিউর জন্যই আসে। আচ্ছা, অ্যাসিডিটি অ্যান্ড বেসিসিটি, রিমেম্বার অ্যাসিডিটি
এটা হবে বেইজের, আর বেসিসিটি এটা হবে অ্যাসিডের। হলো অ্যাসিডিটি হচ্ছে বেইজের আর বেসিসিটি হচ্ছে অ্যাসিডের। ওকে, রিমেম্বার দিস। তাহলে অ্যাসিডিটি সেটা হচ্ছে বেইজের আর বেসিসিটি হবে অ্যাসিডের। অর্থাৎ অ্যাসিড দিয়ে বলবো যে এর বেসিসিটি কত, আর বেস দিয়ে বলবো তার অ্যাসিডিটি কত। বিষয়টা সেরকম। হ্যাঁ, তো এইটা কি করে ডিটারমিন করবা? আচ্ছা, এইটা ডিটারমিনের জন্য আমি একেবারে ডিরেক্ট এক্সাম্পলে যাই। হ্যাঁ, ডিরেক্ট এক্সাম্পলে যাই, যাদের দিয়ে কোশ্চেনটা হয়। Fe3O4 এটা অপশনে থাকে, Al2O3 এটা অপশনে থাকতে পারে, এটা সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এই মোটামুটি এরাই আসবে। হ্যাঁ, এদেরটাই জানতে চাইবে, আইদার অ্যাসিডিটি অর বেসিসিটি। আইদার অ্যাসিডিটি অর স্যার বেসিসিটি যদি জান। বলো। স্যার প্রথমটা কি লিখেছেন? ফেরিক অক্সাইড Fe2O3। আচ্ছা, আচ্ছা তাহলে প্রথমটা ফেরিক অক্সাইড, এরপরটা অ্যালুমিনিয়াম অক্সাইড, এরপরে সালফার ডাইঅক্সাইড, শেষে কার্বন ডাইঅক্সাইড। আমরা যেগুলো এইটাই এই পর্যন্ত মনে হয় প্রত্যেকটা বোর্ডে একবার করে দেওয়া হয়ে গেছে, এবং কোনো কোনো বোর্ডে এটা 2 বা 3 বারও আসছে, মানে এটাই বারবার আছে। ওগুলো আমি এডিশনাল দিলাম, বাট আসে সবসময় এটা ফেরিক অক্সাইড। আচ্ছা, ফেরিক অক্সাইডের যেটা চাইবে সেটা হলো অ্যাসিডিটি। ফেরিক অক্সাইডে চাইবে অ্যাসিডিটি, এন্ড অ্যাসিডিটি যে ফেরিক অক্সাইডে চাইবে তা হচ্ছে 6। ফেরিক অক্সাইডের কি চাইবে? অ্যাসিডিটি। কারণ ফেরিক অক্সাইড হচ্ছে একটা বেসিক অক্সাইড। ফেরিক অক্সাইডটা কি? একটা বেসিক অক্সাইড। ফলো করো কিন্তু, ফেরিক অক্সাইডটা হচ্ছে একটা বেসিক অক্সাইড। তো ফেরিক অক্সাইডের কি চাইবো? অ্যাসিডিটি। তাহলে ফেরিক অক্সাইড হচ্ছে একটা বেসিক অক্সাইড, যার কিনা কি চাইবো? অ্যাসিডিটি চাইবো। তাহলে ফেরিক অক্সাইডের অ্যাসিডিটি বলে দিলাম কত, সেটা 6। এখন কথা হচ্ছে 6 কেন? 6 কেন? এই কারণে যে ফেরিক অক্সাইডের সাথে 6 মোল HCl রিঅ্যাকশন হয়, হয়ে ফেরিক ক্লোরাইড আর H2O হয়। রিঅ্যাকশন করবারও দরকার পড়বে না। যদি এক্সপ্লেনেশন দিতে হয় তাহলে মানে এটা যদি ক্রিয়েটিভের সাথে আসে, অর্থাৎ এটা যদি এক্সপ্লেনেশন চায় তখন এক্সপ্লেনেশন দিবা, কিন্তু আদারওয়াইজ এটা এমসিকিউ হিসেবে কিভাবে অ্যান্সার করবা সেটা আমি বলে দিচ্ছি। আগে আসো, কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে ফেরিক অক্সাইডের অ্যাসিডিটি কত বললাম? 6। কারো অ্যাসিডিটি, রিপিট করতেছি, কারো অ্যাসিডিটি ডিটারমিন করা হয় ওই সাবস্টেন্সটা কয়টা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে। কারো অ্যাসিডিটি মেজার করা হবে কি দিয়ে? ওই সাবস্টেন্সটা প্লাস কয়টা হাইড্রোক্লোরিক অ্যাসিড, ওই সাবস্টেন্স প্লাস কয়টা হাইড্রোক্লোরিক অ্যাসিড, ওইটাই হচ্ছে তাদের অ্যাসিডিটি। স্যার বলো। শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিডটাই কেন? সালফিউরিক এইটাই মানে কথা। অন্য? আচ্ছা ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড না, তবে হাইড্রোক্লোরিক অ্যাসিড শুধু এটাও না। শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিড বলছি এটাও ঠিক না, তবে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ডিটারমিন করি আমরা। শুধু আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড না, এখানে কথা হচ্ছে মনোপ্রোটিক অ্যাসিড হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মনোপ্রোটিক অ্যাসিড হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মনোপ্রোটিক। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি রিপ্রেজেন্টেটিভ অফ মনোপ্রোটিক অ্যাসিড, ঠিক কিনা? হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ মনোপ্রোটিক অ্যাসিড, যার কারণে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা প্রেফার করতেছি। ওকে, তাহলে একটা সাবস্টেন্স কয়টা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করতেছে সেটাই হচ্ছে তার অ্যাসিডিটি। তো এটা হচ্ছে এক্সপ্লেনেশন, এটা হচ্ছে এক্সপ্লেনেশন, ঠিক আছে? এটা এক্সপ্লেনেশন। কিন্তু তোমরা ডেফিনেটলি এমসিকিউর জন্য তো এই জিনিসটা আরো চাইবা যে কুইক অ্যান্সার করতে না, এবং বলে দিচ্ছি এটা কিভাবে অ্যান্সার করবা, এন্ড হুইচ ইজ সো সিম্পল, হুইচ ইজ সো সিম্পল। এখানে মানে 2 আমি ভুলে দিছি, সরি, কারণ ওই যে রাইট সাইডে কিন্তু 2 ঠিক না? ওকে, তাহলে কি দাঁড়ালো? রিমেম্বার, কারো অ্যাসিডিটি সিম্পলি চার্জ অফ ক্যাটায়ন, বাস। অর্থাৎ কারো অ্যাসিডিটি মানে চার্জ অফ ক্যাটায়ন, কারো অ্যাসিডিটি হচ্ছে চার্জ অফ ক্যাটায়ন। এর থেকে সিম্পল কিছু হয় না। তো কারো অ্যাসিডিটি হচ্ছে কি চার্জ অফ ক্যাটায়ন। এখানে
আয়রনের কত +6, so that acidity. Acidity not at all a matter to understand. Okay, just কি যত প্লাস তত অ্যাসিডিটি, ক্যাটায়নের চার্জ যত অ্যাসিডিটি তত, ক্যাটায়নের চার্জ যত অ্যাসিডিটি তত, মনে থাকবে না? ওকে, তো অ্যাসিডিটি সো সিম্পল, এটার অ্যাসিডিটি 6, কারণটা বললাম, কিন্তু এমসিকিউতে এত কাহিনী তো দেখার দরকার নাই, তুমি জাস্ট দেখবা যে যেটা দিছে তার ক্যাটায়নের চার্জ কত। ওকে, এটা হলো না। এবার আমরা আসতেছি অ্যালুমিনিয়াম অক্সাইডে। অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে তোমরা জানো যেটা অ্যাম্ফোটেরিক, অ্যালুমিনিয়াম অক্সাইডটা তো অ্যাম্ফোটেরিক, ঠিক না? তার মানে কি, তাহলে এটার অ্যাসিডিটিও আছে, আবার কি আছে, বেসিসিটিও আছে, কারণ এটা তো হচ্ছে অ্যাম্ফোটেরিক। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড যেহেতু অ্যাম্ফোটেরিক, তো এটার অ্যাসিডিটিও আছে, আবার কি আছে, বেসিসিটিও আছে। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডের অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস 6HCl রিঅ্যাকশন করে হবে 2AlCl3 প্লাস 3H2O, সেম রিঅ্যাকশন, একেবারে ফেরিক অক্সাইডের রিঅ্যাকশনটাই, ঠিক কি না? একদমই কপি টু ফেরিক অক্সাইড, ঠিক না? তাহলে অ্যাসিডিটি কত? অ্যাসিডিটি ইজ ইকুয়াল টু 6, ঠিক না? এটাও দরকার ছিল না, কারণ তুমি তো জানোই যে এটা কি আছে, +6। তা অ্যালুমিনিয়াম কত? অলসো +6, তো অ্যাসিডিটি কত? 6। কিন্তু বেসিসিটি আবার এই ঝামেলা আছে একটু, বেসিসিটি আবার একটু অন্যরকম, বেসিসিটি এই প্লাস চার্জের হিসেবে হয় না, অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইডের বেসিসিটি কত সেটার ডিটারমিনিং ফ্যাক্টর অন্য কিছু। দেখো, তোমার অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করে, আচ্ছা তোমরা কি কমন সেন্স বলতেছে না যে অ্যাসিডিটি যদি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের রেফারেন্সে, তাহলে বেসিসিটি কার রেফারেন্সে হবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের রেফারেন্সে। অ্যাসিডিটি হয়, অ্যাসিডিটিকে যদি রেফার করতে কে, অ্যাসিডিটি রেফার করে কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে বেসিসিটি কে রেফার করবে? সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে বেসিসিটি রেফার করবে সোডিয়াম হাইড্রোক্সাইড। কিন্তু আনফরচুনেটলি এটা কি হবে না, ওই প্লাসের মতো করে প্লাস চার্জের সমান রিঅ্যাকশন করবে এমনটা হয় না। অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে প্র্যাকটিক্যালি সোডিয়াম হাইড্রোক্সাইডের কত মোল রিঅ্যাকশন করে? 2 মোল। অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন হয় তখন সোডিয়াম অ্যালুমিনেট আর ওয়াটার হয়, আর তখন রিঅ্যাকশন ব্যালেন্স করলে দেখা যায় যে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 2 মোল, তাহলে তার বেসিসিটি কত? ইকুয়াল টু 2। তার মানে ইউ ক্যান সে যে এটার কোনো শর্টকাট নাই, জানো, ওই প্লাস বলে যেটা অ্যাসিডিটি পার করে দিতে পারছি তোমাদেরকে, বেসিসিটি নলেজ না থাকলে হবে না, বেসিসিটিতে নলেজ না থাকলে হবে না। তো দ্য বেসিসিটি বলতে অর্থাৎ যে সাবস্টেন্সটা থাকবে তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন করে দেখতে হবে যে ওটা কতটা সোডিয়াম হাইড্রোক্সাইডকে অ্যাকোমোডেট করে, সেটা না দেখে বুঝতে পারবে না যে বেসিসিটি কত। ওকে স্যার ওয়াটারও তো অ্যাম্ফোটেরিক, তো ওয়াটারে কি কিছু হয়? ওয়াটার অ্যাম্ফোটেরিক বলতে ওটা প্রোটনিক কনসেপ্টে, হ্যাঁ ওটা প্রোটনিক কনসেপ্টে। তো ওইটার অ্যাসিডিটি বেসিসিটি খেয়াল করছো যে সব অক্সাইড, হ্যাঁ স্যার, জি স্যার। অ্যাসিডিটি বেসিসিটি চাইছে সব অক্সাইডের, হ্যাঁ। আচ্ছা, এটা তো গেল না, এবার আছে কে? সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড, তো সালফার ডাইঅক্সাইড তো এমনিতেই একটা অ্যাসিডিক অক্সাইড, তাহলে তার কি চাইবে? বেসিসিটি। এটা বেসিক অক্সাইড, চাইছে অ্যাসিডিটি। এটা অ্যাম্ফোটেরিক, চাইতে পারে বোধ, কিন্তু এটা তো অ্যাসিডিক অক্সাইড, তো এটা চাইবে কি? বেসিসিটি। তো সোডিয়াম সালফার ডাইঅক্সাইডের কি চাইবে? বেসিসিটি। তাহলে সালফার ডাইঅক্সাইডের সাথে কার রিঅ্যাকশন করতে হবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের। সালফার ডাইঅক্সাইডের সাথে কার রিঅ্যাকশন করতে হবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের। আর যদি রিঅ্যাকশন না জানো তাহলে কান্নাকাটি করা লাগবে বসে বসে। সোডিয়াম সালফাইড হবে আর ওয়াটার হবে। সোডিয়াম সালফার ডাইঅক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করলে কি হয়? সালফার ডাইঅক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তাতে রিঅ্যাকশন করে হয় সোডিয়াম সালফাইড, নট সালফেট, সোডিয়াম সালফাইড Na2SO3। আচ্ছা, তো সালফার ডাইঅক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে হয়েছে সোডিয়াম সালফাইড আর ওয়াটার, তো Na2 বলে এখানে 2 দিতেই হচ্ছে, রাইট? তো এখানে কত দেওয়া লাগবে? 2 দেওয়া লাগবে এই 2 এর কারণে, তাই না? সো দ্যাট ব্যালেন্স হয়ে গেছে। তাহলে বলাই যাচ্ছে বেসিসিটি কত? বেসিসিটি ইকুয়াল টু হচ্ছে 2। আনসার ডান। এখন অবশ্য আমি যখন কার্বন ডাইঅক্সাইড বাইর করব তখন তোমরা একটা ক্লু পাইয়া যাবা যে বেসিসিটি কত হইতে পারে। যেমন কার্বন ডাইঅক্সাইড আসো, কার্বন ডাইঅক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশনে, কার্বন ডাইঅক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশনে তাতেও কি হবে? সোডিয়াম কার্বনেট প্লাস H2O। কার্বন ডাইঅক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন এটা, কার্বন ডাইঅক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশনে তাও কি হয়? Na2CO3।
দ্যাট মিনস এখানেও কি বেসিসিটি কত 2। তাহলে বলবা যে এত বুদ্ধি এত কিছু জানি না, বেসিসিটি চাইলেই বলে দিব 2, বেসিসিটি চাইলেই বলে দিব 2, ঠিক কি না? ওকে, অপশন গুলো দেখে নিও অবশ্য, মানে হয়তো আমি ফ্রিকোয়েন্ট গুলো দিলাম, ফ্রিকোয়েন্সি যেগুলো সেগুলি আমি দিলাম, সেই ক্ষেত্রে আমরা লাকিলি দেখলাম যে তিনটারই বেসিসিটি কত কত বেরিলো, 2 বেরিলো। তাইলে এটা কি করতে পারো, লাক বাই চান্স নিতে পারো, ঠিক না, যে বেসিসিটি হইলে 2, এটা কারেক্ট, তাই কি না? তাহলে এই হচ্ছে অ্যাসিডিটি এন্ড বেসিসিটি। ওকে, ফর এমসিকিউ এটা তো আনডাউটলি ইম্পর্টেন্ট, তবে সিকিউতে বললাম না অনেক সময় 2 মার্কের জন্য বলতে পারে যে হোয়াট ডাজ মিন বাই অ্যাসিডিটি অফ ফেরিক অক্সাইড ইজ 6, হোয়াট ডাজ মিন বাই বেসিসিটি অফ অ্যালুমিনিয়াম অক্সাইড ইজ 2, তো তখন সেটা এক্সপ্লেন করে দিতে হবে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে শেখো, জানো, নলেজ এনরিচ করো, নিজের মধ্যে নলেজ থেকে এনরিচ করো। রেজাল্ট আসবে, হয়তো রেজাল্ট একটা কনসিকুয়েন্সে হয়তো রেজাল্ট আসবে, কারণ এখনো ইউ হ্যাভ লট অফ টাইম, এখনো রিভিশন, আফটার টেস্ট অনেক রিভিশন, অনেক প্র্যাকটিস, একটা রেজাল্ট ইনশাল্লাহ আমাদের সকলের একটা এফোর্টে চলে আসবে। কিন্তু আমার কথা হচ্ছে যে মানে আই এম গিভিং অল টাইম দ্য প্রায়োরিটি, যে জানতে হবে, কথা বুঝছো, জানতে হবে, না জানলে জীবনে একটা না একটা স্টেয়ারে যায় ধরা খাবা, কোনো না কোনো একটা জায়গা পার হইতে পারবা না, বিকজ অফ লেক অফ নলেজ। ওকে, তো এরপরে আসো, তোমাদেরকে আগেই আমি কিন্তু মেন্টালি তৈরি করে রাখছি যে আজকের ক্লাস কতক্ষণ হবে, 1.5 ঘন্টা, ঠিক আছে? তো আমি কিন্তু তোমাদেরকে এটা বলেই ক্লাসে আসছি, সো দ্যাট ডোন্ট মানে লস দ্য পেশেন্স। ওকে, তো এবার আসো আমরা যাব Oswald law of dilution. Oswald law of dilution. So it is also important. Oswald law of dilution. Oswald law of dilution. Okay, so এটা এখন যেটা ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে Oswald law of dilution. Okay, fine. দেখো, তোমরা যেটা জেনেছো যে স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড, স্ট্রং বেস, উইক বেস। স্ট্রং অ্যাসিড কি হয়, সলিউশনে ফুললি ডিজলভ হয়, আর যারা উইক অ্যাসিড তারা ফুললি ডিজলভ হয় না, তারা পার্শিয়ালি ডিজলভ হয়, এই তো যারা উইক অ্যাসিড। আচ্ছা, এখন অসওয়াল্ড নোটিস করে যেটা, সেটা হচ্ছে যে উইক অ্যাসিড যারা, তাদের সলিউশন আমরা যত ডাইলুট করব, মানে তাদের সলিউশন যত ডাইলুট করব, যত লাইট করব, দেখা যাবে যে ওই অ্যাসিডটা উইক, তবে ওই অ্যাসিডটা তত বেশি কি হবে, ডিসোসিয়েট হবে, অর্থাৎ সলিউশন যত ডাইলুট হবে ওই অ্যাসিড তত বেশি ডিসোসিয়েট হবে। হাওয়েভার ওটা হচ্ছে একটা উইক অ্যাসিড। ওকে, তো এটা থেকে আসছে হলো অসওয়াল্ড ল অফ ডাইলিউশন। এন্ড অসওয়াল্ড যেহেতু তোমার হচ্ছে যারা উইক অ্যাসিড এরা ইকুইলিব্রিয়ামে আছে, অর্থাৎ তারা ইকুইলিব্রিয়াম তৈরি করে, ইকুইলিব্রিয়াম ফর্ম করে, সো দ্যাট সে সেখান থেকে একটা কনস্ট্যান্ট নিয়ে দেন একটা ইকুয়েশন এস্টাবলিশ করবে। আমরা সেইটাই এখন করতে যাচ্ছি, যেটাকে আমরা অসওয়াল্ড ল অফ ডাইলিউশনের আন্ডারে চিন্তা করবো। ওকে, দেখো এখানে HA aqua, তার থেকে স্যার ইকুইলিব্রিয়াম, স্যার এটা কি বললেন, মানে পুরোটা শুনতে পাইনি। না না, আমি বলেছি যে উইক অ্যাসিডের ডিসোসিয়েশন হচ্ছে রিভার্সিবল, উইক অ্যাসিডের ডিসোসিয়েশন রিভার্সিবল, সো দ্যাট উইক অ্যাসিড ইকুইলিব্রিয়াম ফর্ম করবে বা ইকুইলিব্রিয়াম স্টেটে আসবে উইক অ্যাসিড। আচ্ছা, তো উইক অ্যাসিড থেকে HA টা H প্লাস আয়ন দিবে, প্লাস A মাইনাস আয়ন দিবে, তাই তো? আচ্ছা, এই যদি হয় তাহলে তোমরা dissociation constant of acid which is Ka, dissociation constant of acid which is Ka, and Ka is equal to কি হবে, H plus A minus upon HA, right? Okay, so this তাই না, এমনটা। ওকে, তো এখন একটা জিনিস তোমার হচ্ছে, আমি এটা একটু মুছে দিলাম। হ্যাঁ,
একটা জিনিস মেনশন না করে আসলে, এটা t is equal to যখন 0 মানে ইকুইলিব্রিয়াম স্টেটে, অর্থাৎ ইনিশিয়াল স্টেটে, t is equal to 0 বলতে বুঝি আমরা ইনিশিয়াল স্টেট, এটা হচ্ছে গিয়া 1, এটা হলো 0, এটা হলো 0, ইকুইলিব্রিয়াম স্টেট t is equal to eq, t is equal to হচ্ছে eq, তো eq হচ্ছে 1 মাইনাস আলফা, এটা আলফা, এটা আলফা। তোমরা যেহেতু বাই ডিসটেন্স এফিকাসি ডিটারমিনেশন করে ফেলছো, তো দ্যাট তোমরা কিন্তু এটা জানো, তাই না, যে ইনিশিয়াল স্টেটের মোল নাম্বার, ইকুইলিব্রিয়াম স্টেটের মোল নাম্বার কি, এন্ড আলফাটা কি। আলফা হলো ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আলফাটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আচ্ছা, এইটা আবার ইকুইলিব্রিয়াম স্টেটে সি দিয়ে মাল্টিপ্লাই হবে, সি দিয়ে মাল্টিপ্লাই হবে, সি দিয়ে মাল্টিপ্লাই হবে। এই সি দিয়ে মাল্টিপ্লাই করলে এটা তার মোলার কনসেন্ট্রেশন হয়, এটা তখন হয় মোলার কনসেন্ট্রেশন। ওকে, তার মানে হচ্ছে হাইড্রো আয়োডিক সরি মানে হোয়াট এভার দ্য অ্যাসিডের ইকুইলিব্রিয়াম স্টেটের কনসেন্ট্রেশন এটা, হাইড্রোজেন আয়নের ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন এটা, এ আয়নের হচ্ছে গিয়া ইকুইলিব্রিয়ামের কনসেন্ট্রেশন হচ্ছে এটা। তার মানে এটা ডিরেক্ট মোলার কনসেন্ট্রেশন, ডিরেক্ট মোলার কনসেন্ট্রেশন। ওকে, নাও বলতে পারো যে কে এ ইজ ইকুয়াল টু এইচ প্লাস টাইমস এ মাইনাস আপন এইচ এ। এখন এইটা কত, আলফা সি ইনটু এটা কত, আলফা সি। ওকে, তাই না, কারণ এটা কি মোলার কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই রিঅ্যাকশন, তাহলে মোলার কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট কি, মোলার কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট হচ্ছে এটা, আর মোলার কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকটেন্ট হচ্ছে 1 মাইনাস আলফা বাই সি, 1 মাইনাস আলফা বাই সি। ওকে, তাহলে এখানে আমি একটু লাইনটা নিচ্ছি স্পেস বাঁচানোর জন্য। তাহলে কি হবে জানো, আলফা স্কয়ার সি বাই 1 মাইনাস আলফা। স্যার, আপনার কি রেকর্ডিং হচ্ছে? রেকর্ডিং লাইট কিন্তু ব্লিঙ্কিং হচ্ছে না। রেকর্ডিং তো হচ্ছে দেখাচ্ছে হচ্ছে তো। ও, তাহলে মানে আমার হচ্ছে। এখানে কোনো ইয়ে হচ্ছে। না না, রেকর্ডিং তো আমি দেখতেছি, শো হচ্ছে তো। আয় হায়, রেকর্ডিং না হইলে তো আমি মনে করো ফেইল হয়ে যেতে আজকে। না স্যার, হচ্ছে হচ্ছে হচ্ছে। যে এত কষ্টের ক্লাস। না স্যার, আমার মনে হলো যে রেকর্ডিং ব্লিঙ্কিং করতেছে না আমার এখানে, জাস্ট নরমালি লাল হয়ে আসছে। আচ্ছা যাক, ভালো না, এটা তোমরা খেয়াল রাখাটাও ভালো। অবশ্যই তোমরা প্রত্যেকে এখানে কয়েকজন তোমরা দায়িত্ব নিয়ে দেখবা যে আমি কি রেকর্ডিংটা ঠিক, তোমাদের যদি ডাউট হয় যে কি ব্যাপার রেকর্ডিং কি হচ্ছে কি হচ্ছে না, তাহলে অবশ্যই আমাকে নোটিফাই করবা। কারণ এত পলিশ ক্লাস কিন্তু এমনিতে এমনি হবে না, মানে একজন কাউকে সামনে না নিয়ে, তার উদ্দেশ্য না নিয়ে আসলে এই ক্লাসগুলো আসবে না, কন্টিনিউয়াসলি আসবে না, কথা বুঝছো? তো দ্যাট এই ক্লাসগুলো সামহাও যদি রেকর্ডিং মিস হয়, এটা খুবই কষ্টের হবে। আচ্ছা, তাহলে যাই হোক, কি হলো যে সিসি কাটা গেল না, সিসি কাটা গেলে কি হয়, আলফা স্কয়ার সি বাই 1 মাইনাস আলফা। আচ্ছা, তাই যদি হয়, এখন এটা তো পেলামই না, আলফা স্কয়ার সি বাই 1 মাইনাস আলফা। এন্ড আমার মনে হয় এটা যে কতবার দেখলাম যে আমি এই আলফাটাকে 1 এর রেসপেক্টে নেগলেক্ট করলাম, দেখছো, একবার দুইবার না, আমার মনে হয় 2-3 মোর টাইম এটা মনে হয় করা লাগলো, ঠিক না, যে আলফাটাকে 1 এর রেসপেক্টে নেগলেক্ট করা হয়। তো নেগলেক্ট করা হলে তাহলে কি থাকবে, আলফা স্কয়ার সি। স্যারের ফোনে আবার কল আসছে। সি, ঠিক আছে, তাহলে আমরা ফাইনালি আমাদের কি পাওয়া গেল দেখো তো, কে এ ইজ ইকুয়াল টু আলফা স্কয়ার সি, ঠিক কিনা? এটাও কিন্তু মনে রাখতে হবে, কে এ ইজ ইকুয়াল টু আলফা স্কয়ার সি, কে এ ইজ ইকুয়াল টু আলফা স্কয়ার সি, ইউ মাস্ট বলো। একটা যে মানে একটা বইতে একটা জিনিস দেখলাম যে অ্যাকোয়া সলিউশনে এই যে উইক অ্যাসিড মানে এটা H প্লাস এর কে এ আর A মাইনাস এর কে এই জিনিসটা সেম, কিন্তু এটা শুধু অ্যাকোয়া সলিউশনের ক্ষেত্রে, কিন্তু অন্যান্য সলিউশনে এটা আবার বলছো ওরা যে ডিফারেন্ট হয়। স্যার, এই জিনিসটা কেন? হ্যাঁ, এটা তো ধরো অ্যাকোয়াস সলিউশনে হচ্ছে যেহেতু আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার কনস্ট্যান্ট, যেহেতু অ্যাকোয়াস সলিউশনে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটারটা কনস্ট্যান্ট, ঠিক না, তো সেই হিসেবে ওটা কনস্ট্যান্ট বা ফিক্স। বাট নন অ্যাকোয়াস সলিউশন যদি হয়, নন অ্যাকোয়াস, তাহলে সেটা এমন হতে পারে যে কোনো নন অ্যাকোয়াস সলিউশনটা এমন হতে পারে যে সেটা অ্যাসিডিক সলিউশন, কোনো নন অ্যাকোয়াস সলিউশন তো হইতে পারে সেটা বেসিক সলিউশন। তাহলে নন অ্যাকোয়াস সলিউশন কি হবে, আইদার অ্যাসিডিক হবে নয় বেসিক হবে। তাইলে তার মধ্যে অ্যাসিড বা বেইজের ক্যালকুলেশনটা একরকম হবে না। নন অ্যাকোয়াস তো মানে কি, তার মানে হচ্ছে সে হয়তো অ্যাসিডিক সলিউশন হবে নয়তো বেসিক সলিউশন হবে। তাহলে অ্যাসিডিক সলিউশনে অ্যাসিড আর বেইজের
তোমার হচ্ছে একই রকম ইয়ে হবে, ডিসোসিয়েশন হবে, সেটা তো বলা যায় না, ঠিক না? অ্যাসিডিক সলিউশনে একটা বেস বেশি ডিসোসিয়েট হবে, অ্যাসিডিক সলিউশনে একটা অ্যাসিড তো বেশি ডিসোসিয়েট হবে না। অর্থাৎ একটা অ্যাসিড অ্যাকোয়াসে যতটা ডিজলভ হবে, সেই অ্যাসিডটা কিন্তু অ্যাসিডিক সলিউশনে অতটা ডিসোসিয়েট হবে না কমন আয়ন এফেক্টের কারণে, তাই না? তাহলে নন অ্যাকোয়াসের মধ্যে এটা ঠিক থাকবে না, কেন? কারণ নন অ্যাকোয়াস আইদার অ্যাসিডিক হবে নয় বেসিক হবে, তার কারণে সেখানে কমন আয়ন এফেক্ট কাজ করবে। কথা বুঝতে পারছো? বুঝতে পারছো? জটিল কথা বলছি কিন্তু কতটা বুঝছো? তাহলে কি পেলাম যে কে এ ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, কে এ ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, এটা পেলাম, তাই না? তো এটা যদি পেয়ে থাকি তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারি, ডিরেক্ট লিখে দিলাম। হ্যাঁ, ডিরেক্ট যদি লিখি তাহলে রুট ওভার অফ কে এ ইনটু 1 বাই রুট ওভার অফ সি, রুট ওভার অফ কে এ ইনটু 1 বাই রুট ওভার অফ সি, এটাই পাবো আমরা আলফা ইজ ইকুয়াল টু। তো আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে এ ইনটু 1 বাই রুট ওভার অফ সি। এটা হচ্ছে গিয়ে ফর অ্যাসিডিক সলিউশন, যদি কোনোটা অ্যাসিডিক সলিউশন হয় তাহলে এটা। আর যদি অর দিয়ে বলতে পারি আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে বি ইনটু 1 বাই রুট ওভার অফ সি, অর, এটা অর, অর্থাৎ যদি বেসিক সলিউশন হয়, যদি বেসিক সলিউশন হয় তাহলে সিমিলারলি কি হবে, আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে বি ইনটু 1 বাই রুট ওভার অফ সি, আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে বি ইনটু 1 বাই রুট ওভার অফ সি। কে এ দিয়ে ডিটারমিন করতো, এটা পেয়েছো, যদি কে বি ধরে ডিটারমিন করতে তাহলে তো ওটাই পেতাম, তাই না? তার মানে বোথ রিলেশন আর সেম, বোথ রিলেশন আর সেম, এন্ড হোয়াট উই গট, কি পেলাম আমরা, সেটা হচ্ছে এরকম, at constant temperature the degree of dissociation of weak acid or weak base is inversely proportional to the square root concentration of acid or base. This is Ostwald law of dilution. আর এটাই হচ্ছে অসওয়াল্ড ল অফ ডাইলিউশন। ওরে বাবা, কেটে গেছিলই না, গেছিল তো একটু কেটে, কিন্তু যতটুকু কাটছে ওইটুকুর মধ্যে লেখা আছে দিস ইজ অসওয়াল্ড ল অফ ডাইলিউশন। তাহলে এই হচ্ছে ফাইনালি অসওয়াল্ড ল অফ ডাইলিউশন, এটাই হচ্ছে অসওয়াল্ড ল অফ ডাইলিউশন। তো তোমাকে যদি মেনশন করে যে মেনশন দ্য অসওয়াল্ড ল অফ ডাইলিউশন, স্টেট দ্য অসওয়াল্ড ল অফ ডাইলিউশন, যদি বলে যে স্টেট দ্য অসওয়াল্ড ল অফ ডাইলিউশন, তাহলে এটা মেনশন করলা, আর এটা কিভাবে এস্টাবলিশ হলো সেটাও দেখলা, এন্ড এট দ্য সেম টাইম এখানে যে ইকুয়েশনস গুলো দেখলা সেই ইকুয়েশন গুলো ভেরি হেল্পফুল ফর ইউ, ইউ নো, এগুলো সবই তোমাদের জন্য হেল্পফুল। তো এই হচ্ছে অসওয়াল্ড ল অফ ডাইলিউশনের এস্টাবলিশমেন্ট। ওকে, আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস। ওকে, তো এটা খুব ইজিলি আমরা এস্টাবলিশ করে নিলাম অসওয়াল্ড ল অফ ডাইলিউশন। ওকে, এবার দেখো আমরা যেটা মোস্ট পপুলার একটা ম্যাথ আছে সেটা আগে সলভ করি। এমন যদি হয় যে তোমাকে বলা হলো যে ডিটারমিন pH of 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড, যেখানে Ka is equal to 1.8 into 10 inverse 5 given. ওকে, গিভেন, এটা ইউনো যে এত কমন ইম্পর্টেন্ট, এটা একেবারেই মানে বলাই বাহুল্য, মানে এমসিকিউতেও অনেক সময় চলে আসে। মানে এইরকম একটা ব্যাপার আমি তোমাদেরকে বলি, আজকেও আমি তোমার আজকেও দুপুর বেলায় আমি যারা এবার এই যে 2020-তে এইচএসসি দেওয়ার কথা, তাদের কেউ এখনো তাদের পড়ার ইয়েটা ধরে রাখার জন্য
তারা আমার মানে সাথে কেউ কেউ এখনো ক্লাস করে। তো ওদেরকে আমি কি করাবো সেটা ভেবে ওদেরকে এখন যেটা করাচ্ছি সেটা হচ্ছে যে ওদের এমসিকিউ সলভ করাচ্ছি বোর্ডের। তো সেটা করতে গেলাম আজকে আমি কুমিল্লা বোর্ড 2017 ওদের সলভ করালাম। তো পড়াতে যায়া মানে এমন ব্যাপার দাঁড়ালো যে এক একটা এমসিকিউ সলভ করতে যায়া একটা ক্রিয়েটিভের পুরো ম্যাথ ইউনো একটা ফুল ক্রিয়েটিভের ম্যাথ যেটা অন্তত 3-4টা স্টেপে করা লাগে সেই রকম ম্যাথও এমসিকিউতে দেখা গেছে এবং সেটা ওদেরকে সলভ করতে হয়েছে। তো এই জায়গাতে তোমাদেরকে বলি সিকিউ এমসিকিউ বলতে কোনো কথা নাই। তোমার সিকিউ এফোর্ট এমসিকিউ নিয়ে নিবে, আবার এমসিকিউ এফোর্ট দিয়ে সিকিউ হয়ে যাবে। তো ইউনো তোমার একটা ওভারঅল লার্নিং, তোমাদের দরকার হচ্ছে ওভারঅল লার্নিং। এটা সিকিউ দিয়ে আসবে না এমসিকিউ দিয়ে আসবে এটা কোনো ম্যাটার না। ওকে, তো এই যে ডিটারমিন পিএইচ অফ 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড, হ্যাঁ, তো এটা তোমার এই পর্যন্ত টুয়াইস টাইম চলেও আসছে। তো দেখো আমরা সেটা সলভ করি। এইটা সলভটা আমি না দুইটা ওয়েতে দেখাবো। এই সলভটা আমি দুইটা ওয়েতে, দুইটা বা টু মোর ওয়েতে দেখাবো। তোমরা সবটাই নলেজে রাখবা। তো প্রথমটাই আসো, আমি রেগুলার যেভাবে করি আমি সেটা আগে বলি। আমি কি করি জানো, যখন পিএইচ ইকুয়াল টু 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড বলছে আর হচ্ছে কে এর ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, তোমরা অনেক সময় স্টুডেন্টদের একটা চাওয়া থাকতে পারে, চাওয়াটা কি যে স্যার স্ট্রং অ্যাসিডের পিএইচ বার করব না উইক অ্যাসিডের পিএইচ বার করব, অর্থাৎ অসওয়াল ল অ্যাপ্লাই করব না করব না। এইটার জন্য কি কোনো মানে কি বলা হয় কোনো আপনার কোনো সাজেশন আছে? আমি বলবো এটা একদম সিম্পল সাজেশন। সিম্পল সাজেশন কি রে বাপ, কে এর ভ্যালু যদি দিয়ে দেয় তাইলে তুমি তো বুঝবা এটা বেকার দেয় নাই, ঠিক না? কে এর ভ্যালু দিয়ে দিছে মানে কি, তার মানে ইউ মাস্ট নিড টু অ্যাপ্লাই দিস, তাই না? তাহলে এই জায়গায় আর কোনো কিছু বলার নাই। যেহেতু কে এর ভ্যালু দেওয়া আছে তাহলে বুঝেই নিবা যে তুমি কোন ফর্মুলাতে যাবা। কে এর ভ্যালু না দিলেই তুমি বুঝবা যে কোন ফর্মুলাতে যাবা। তো দ্যাট এটা আর কোনো মনে হয় না এটার জন্য আর কোনো সাজেশনের দরকার আছে। তো দ্যাট যখনই দেখলা যে কে এর ভ্যালু দেওয়া আছে বুঝেই নিবা যে এটা উইক অ্যাসিড, এন্ড উইক অ্যাসিড হিসেবে তার পিএইচ ডিটারমিন করতে হচ্ছে। ওকে, তো সেটা কি করে করব দেখো। আমি রেগুলার যেটা করি সেটা হচ্ছে আলফার ভ্যালুটা বের করি। এটা এখন আর কেউ দেখায় না, এক সময় এটা দেখাইতো, কিন্তু অনেক সময় হয় কি কোনো কিছু শর্টকাট হয়ে গেলে একবার বা কোনো কিছু শর্টকাট স্টুডেন্ট পছন্দ করে ফেললে তারপরে কি করে জানো, সবাই ওই শর্টকাটটাই প্রেফার করে, অর্থাৎ ওই শর্টটা সহজটা সেটাই প্রেফার করে। ভাবে যে উল্টো আমি যদি এটা দেখাইতে যাই তাহলে তো স্টুডেন্টরা বলবে আরে অমুক ভাই তো খুব সহজ করে বুঝিয়ে দিল, আমার ছাত্র তো কঠিন করে দিল, তাহলে তো বিপদ। হ্যাঁ, তাহলে তো ভাইয়াই ভালো। কঠিন সরল দুইটাই আমি দেখাই এই জন্য, ঠিক আছে? আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে বাই সি, রুট ওভার অফ কে এ বাই সি, ঠিক কিনা? তো আলফার ভ্যালুটা বের করবা। আলফার ভ্যালু বের করবার জন্য কি করা লাগবে, 1.8 ইন্টু 10 ইনভার্স 5 বাই 0.1, তাতে পাবা 0.0134, 0.0134 পাবা আর কি আলফার ভ্যালু, ফলোড বাই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু, তোমার নলেজ হয়ে লাগবে আলফা ইন্টু সি, অর্থাৎ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে আলফা ইন্টু সি। কারণ তোমাদের খেয়াল আছে তোমরা যখন এটা লিখছিলা এইচ প্লাস আর এ মাইনাস এক সময় এটার নিচে আলফা সি লিখছিলা, ঠিক হাইড্রোজেন আয়নের নিচে আলফা সি, তার মানে হাইড্রোজেন আয়নের মোলার কনসেন্ট্রেশন কি আলফা সি। আচ্ছা, তাহলে আলফা কত জানো 0.0134 আর সি কত 0.1, আরো একটা জিরো বাড়বে 0.0134, সো সিম্পল। আচ্ছা, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন জেনে গেছো, তাহলে আর পিএইচ এর বাকি রইল কি, তাহলে পিএইচ ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন। তো তাহলে কি হলো, নেগেটিভ লগারিদম অফ 0.00134 এবং তোমার আনসার 2.87। অ্যান্সার কত 2.87, মুখস্থ করে রাখবা দরকার হয়ে যায়, এত পপুলার এটা। আচ্ছা, তাহলে কি হলো, আনসার ডান। এইটা একটা ওয়ে, কথা বুঝছো? এটা একটা সলিউশন যে প্রথমে আলফা বের করো, পরে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বের করো, এন্ড শেষে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন দিয়ে পিএইচ বার করো। এইটা একটা ওয়ে, অপশন 1। আমি বলছিলাম আমি তিনটা অপশন মানে তিন ভাবে দেখাবো। ওকে, এটা রেগুলার আমি যেটা করলাম। এবার আসো, তুমি যদি বলো না পিএইচ ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ এইচ প্লাস, আমি বুঝি যে পিএইচ ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ এইচ প্লাস।
ওকে, বুঝো ভালো কথা। তাহলে এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কি আলফা সি, দ্যাট মিন্স এই যে সেই আলফা সি। আচ্ছা, ফলোড বাই এই নেগেটিভ আলফা ইকুয়াল টু কি বুঝছো আবার, রুট ওভার অফ কে এ বাই সি আলফার জায়গাটাতে, রুট ওভার অফ কে এ বাই সি আলফার জায়গাটাতে। তাহলে এই সিসি কাটা গেলে কি থাকবে, রুট ওভার অফ কে এ ইন্টু রুট ওভার অফ সি, সিসি কাটা গেলে রুট উপর চলে যাবে, অর্থাৎ রুট ওভার অফ কে এ ইন্টু রুট ওভার অফ সি। 1.8 ইন্টু 10 ইনভার্স 5 কে এর ভ্যালু, 0.1 হচ্ছে সি এর ভ্যালু, তাহলেও তুমি পাবা হচ্ছে 2.87, তাহলেও তুমি পাবা হচ্ছে 2.87। তো এটাও করতে পারো, এটা করতে পারো, ওটা করতে পারো। স্টুডেন্টরা এটাও করে না, স্টুডেন্টরা ওইটাও করে না। আসো কি করে বললাম না, যেটা মার্কেটিং হয়ে গেছে সেটা করে এখন। কোনটা করে এখন জানো, যেটা এখন মার্কেটিং হয়ে গেছে, মার্কেটিং হয়েছে এইটা, pH ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ রুট ওভার অফ কে এ ইন্টু সি। অর্থাৎ পোলাপান বুঝে গেছে যে এটা ডাইরেক্ট করা যায়, এটা ডিরেক্ট বলা যায় যে pH ইকুয়াল টু মাইনাস লগ রুট ওভার অফ কে ইন্টু সি। আমরা 75% খাতাতে এটা পাই, 75% খাতা এভাবে আসে যে pH ইকুয়াল টু মাইনাস লগ রুট ওভার অফ কে এ ইন্টু সি। অর্থাৎ যে বলে দিয়েছে যেটা মুখস্থ করো এটা দিয়ে অঙ্ক করো। এমসিকিউর জন্য ইটস গুড, অনেক ভালো, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু করা যায়, এবং তাতে কিন্তু আমরা নাম্বারও কাটিনি, মনের কষ্ট নিয়ে হলেও নাম্বার দিছি। তাহলে pH ইকুয়াল টু মাইনাস লগ রুট ওভার অফ কে এ ইন্টু সি দিয়ে করাই যায়। করলে পরে রুট ওভার অফ 1.8 ইন্টু 10 ইনভার্স 5 ইন্টু 0.1, তাহলে 2.87 অ্যান্সার হয়ে যায়। কে ঠেকায়, কে বাধা দিল, করাই যায়। তাহলে আমি বললাম না তিনটা আমি করতে পারি না, এর কোনো তিনটাই জানা থাকলে তোমার কি লস হয়? হয় না। অপশন এটাও জানো, অপশন ওটাও জানো, অপশন এটাও জানো, জানার জায়গায় কম কম জানবা কেন? আচ্ছা এখন আসো, ওকে প্রবলেম নাই, তুমি রাইট সাইড লেফট সাইড যেটা দিয়ে খুশি ম্যাথটা করো, ভুল না করলেই চলে। কিন্তু এই লেফটটা বলো স্যার, এই যে লাস্টের যে চ্যাপ্টারটা আমরা করলাম ওখানে কিন্তু আলফার ভ্যালুটা নিয়ে এখানে না, বাট নরমালি ওটা ইমপ্যাক্ট ফেলাবে না, ভুল হবে না তো? মানে যদি কখন আমরা না আলফা ভ্যালু ইমপ্যাক্ট করতেছে না তো, তোমার কি আলফার ভ্যালুকে ফিল করতেছো তুমি এখানে পরেরটা করতে যায়, মানে আলফার ভ্যালু নাই কেন কান্নাকাটি করা লাগবে? মানে আলফা ভ্যালু নাই কেন এর জন্য কি খুব কিছু মানে আসে যায় এখানে? না না স্যার, মানে উইক অ্যাসিড তো এই জন্য না না, এটা কিছু যায় আসতেছে না, ঠিক না? আমার ক্যালকুলেশন করে দেওয়া দিয়ে কথা ছিল, সো দ্যাট ইউ নো এইভাবে করা যায়, এই তিনটা ওয়েতেই করা যায়, এবং তোমরা প্রেফার করো যেটা খুশি সেটা করো। কিন্তু আই ওয়ান্ট টু সে এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। আর এই মনে না রাখলে একটা দল বিপদে পড়বে, একটা দল বিপদে পড়বে। কারণ হচ্ছে আমরা অনেক সময় টেকনিক্যালি কি করি, পিএইচ চাই না, আমরা সামটাইম কি করি টেকনিক্যালি এই সলিউশনটাই গিভেন হয়, কে এর ভ্যালুও দেওয়া থাকে, বাট আমরা পিএইচ চাই না। না চেয়ে বলি যে সলিউশনে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কি, সলিউশনে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কি, অর্থাৎ তুমি যেটা ধরে পিএইচ বার করবা, তুমি যেটা ধরে পিএইচ বার করবা সেটাই শুধু জানতে চাই, অর্থাৎ শুধুমাত্র হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন। তাহলে উইদাউট আলফা এটা করা যাচ্ছে না, রাইট ইউ আর। সো দ্যাট তখন তুমি এটা জানা, এই সব অপশন তোমার হ্যান্ডে থাকলে তখন কিন্তু তোমার কোনো কিছু চাইলেই তোমার কিন্তু কোনো অবস্ট্যাকল নাই যে আই ক্যান ডু ইট, তাই না? সো দ্যাট জানা হচ্ছে বড় বিষয়। এই হচ্ছে অসওয়াল্ড ল অফ ডাইলুশন অ্যাপ্লাই করে যদি উইক অ্যাসিড হয় তাহলে বের করা। আচ্ছা আরেকটা হচ্ছে আসলে এবার উইক বেস এন্ড সিমিলারলি কি হবে, একদম সো সিমিলার, সেম টু সেম, সো সিমিলার। যদি সেটা উইক বেস হয় তাহলে কেবি এর ভ্যালু দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে, কে এর পরিবর্তে কেবি দেওয়া থাকবে, সো দ্যাট এই জায়গাগুলোতে কেবি ব্যবহার করবা করে, কিন্তু সেখানে কিন্তু আবার কি আসবে, ওএইচ কনসেন্ট্রেশন আসবে, এবং সেখানে আসবে পিওএইচ। মানে চেঞ্জ গুলো কোথায়, বেসিক সলিউশন হলে, বেসিক সলিউশন হলে চেঞ্জ হবে, কে এর পরিবর্তে কে বি আসবে, কে এর জায়গায় কে বি আসবে, এইচ প্লাস এর জায়গায় ওএইচ মাইনাস আসবে, পিএইচ এর জায়গায় পিওএইচ আসবে। কিন্তু শেষে যায় একটা কাজ করা লাগবে, যদি পিএইচ চায়
তাইলে শেষে যায় শুধু 14 থেকে মাইনাস করা লাগবে, জাস্ট লাস্টে যায় পিএইচ চাইবে তো 14 থেকে শেষে দিয়ে মাইনাস করে দিবা। তাহলে কি একই ফর্মুলা এক সিস্টেমেই বের করবা, কিন্তু পিওইজ বের করবা, করে শেষে পিএইচ এ কনভার্ট হবা। সো দ্যাট ওইটা আমার মনে হয় না করাবার কোনো প্রয়োজন আছে। এই কনসেপ্টটুকু অন্তত তোমাদের থাকলো। আচ্ছা, সো দ্যাট এগুলো কিন্তু ইজিলি করা যায়। আচ্ছা, এবার এসো লাস্ট একটা জিনিস দিয়ে আমি ক্লাসটা শেষ করব। তো তোমাদেরকে যে বললাম যে 1.5 ঘন্টা, ঠিক প্রায় দেখো 1.5 ঘন্টা হয়েছে, আর ঠিক 27 মিনিট বাকি। তো দেখো 2 নম্বর, অনেক সময় যেটা হবে সেটা হচ্ছে কে এর ভ্যালুটা দেয়া থাকবে না এবং দরকার হবে না। যেমন হচ্ছে 5% of ethanoic acid, 0.1 molar ethanoic acid is dissociated. Calculate pH. তার মানে দেখছো, তার মানে আরেকটা জিনিসও তোমরা আজকে নিয়ে যাও যে কে এর ভ্যালু নাও দিতে পারি। শোনো, কে এর ভ্যালু নাও দিতে পারি। আমি যদি আলফার ভ্যালু দিয়ে দেই তাহলে কি আমার কে এর ভ্যালু দরকার আছে? আমি যদি আলফার ভ্যালু দিয়ে দেই তাহলে তো আমার আর কে এর ভ্যালু দরকার নাই, তাই না? তো দ্যাট আলফার ভ্যালু যদি দিয়ে দেই তাহলে অবন হতে পারে। তো এইরকম প্রবলেমও আসতে পারে যে 5% of 0.1 molar ethanoic acid is dissociated, calculate pH. তো সিম্পলি তুমি তখন কি করবা, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু আলফা সি। আলফা কত? 5%। তো আলফা যদি 5% হয়, 5% মানে কত? 0.05, ঠিক না? 100 দিয়ে ডিভাইড করলে 0.05, 0.05 ইন্টু এটা কত? 0.1, তাহলে 0.005। তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত হলো রে বাপ? 0.001। সুতরাং যদি পার্সেন্ট দিয়ে দেয়, মানে আলফার ভ্যালু দিয়ে দেয়, তাহলে আলফার ভ্যালু তুমি, তার মানে কি এই নলেজটুকু খুব দরকারি নলেজ না? খুব এসেনশিয়াল একটা নলেজ যে H প্লাস ইজ ইকুয়াল টু আলফা সি। তো আলফার ভ্যালু দেওয়া আছে 5% মানে 0.05, আর সি এর ভ্যালু, তাহলে আলফা হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে এটা। তো তা দিয়েই তুমি পিএইচ বার করবা। তাহলে পিএইচ ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ 0.005। তাহলে নেগেটিভ লগারিদম অফ 0.005 এ কত হয়? মাইনাস লগ 0.005 আসছে 2.30। ডান, 2.30 is the answer here. 2.30 is the answer here. 2.30 হচ্ছে যে এর অ্যান্সার। 2.30 হচ্ছে এর অ্যান্সার। ওকে, তো ডান হয়ে গেল। তো এরকমও হতে পারে, রিমেম্বার। স্যার ছুটি না? 2.30, 2.30, 2.30, হ্যাঁ 2.30। ওকে, আচ্ছা, একটা হোমওয়ার্ক দিলাম তোমাদেরকে, ইফ ইউ ফেল আমি করে দিব। হ্যাঁ, আমি জানি যে এখন দিলেই বলবা যে স্যার এটা তো পারবো না, করে দেন। আরে বাবা, চেষ্টাটা করো, দেখো বই ঘাটাঘাটি করে, দেখো না কোথাও আছে কিনা, চেষ্টাটা করো না। একেবারে এই তো বেকার সময় পার করতেছো তোমরা, চেষ্টাটা করো। ডিটারমিন the pH of 0.1 molar methanoic acid and 0.1 molar ethanoic acid mixture. K methanoic acid is equal to 1.8 10 inverse 4, আর K ethanoic acid is equal to 1.8 into 10 inverse 5. এটা লিখে রাখো, আমি সময় দিচ্ছি, যাদের পক্ষে সম্ভব, আর না হলে স্ক্রিনশট নাও।
না হলে স্ক্রিনশট নাও, যদি লিখতে পারো লিখে ফেলো, নয়তো স্ক্রিনশট